আচ্ছা, প্রথম কথা হচ্ছে সাবজেক্টের কোচিং নিয়ে। তো আমাকে কয়েকজন এমনও হয়েছে যে ফোন করেছে যে স্যার এই সাবজেক্টের ক্লাস হচ্ছে কিনা বা এই সাবজেক্ট করাবেন কিনা। তো এখন যেটা সাবজেক্টের ব্যাপারে আমি আসি, সবার আগে আমার যেটা সাজেশন আমার পুরনো স্টুডেন্টদের জন্য, এখানে আশা করছি আমার প্রায় পুরনো স্টুডেন্টই হবে, খুব কমজন হয়তো নিউ হবে, কারণ পুরনো স্টুডেন্টরাই বেশি থাকবে আশা করছি আর কি। তো যাই হোক, আমি আর দেখছি না, আমার যেটা মূল বক্তব্য হচ্ছে যে সাবজেক্টের পড়াশোনাটা কিভাবে হবে। এই সাবজেক্টের পড়াশোনার জন্য কি আমরা তাড়াহুড়ো করে কোথাও একটা কোচিং এ ঢুকে যাব, নাকি আমি নিজে থেকে কিছু করব? প্রথম কথা হচ্ছে আমার সাজেশন, যদি কোনো স্টুডেন্ট অনেক দিন ধরে সাবজেক্ট কারোর কাছে টিউশন করছো, তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তুমি ঠিক জায়গায় আছো, ঠিক করছো। কিন্তু যদি কোনো স্টুডেন্ট জাস্ট এই 3 মাস আগে পরীক্ষা হঠাৎ করে অ্যানাউন্স হয়ে গেছে, কোর্টের চাপ যে পরীক্ষা যদি হয়, কারণ এখনো কি করবে না করবে ওরা তো ধোঁয়াশা করে রেখেছে, কিন্তু যদি কোনো রকম ভাবে ম্যানিপুলেট না হয়, কোর্ট যদি তার ডিসিশনে স্থির থাকে, তাহলে মোটামুটি আশা করা যাচ্ছে যে পরীক্ষা তোমার ওই পুজোর পর পর পরীক্ষাটা হবে, বা সেপ্টেম্বরের সম্ভবত মিডিলের দিকে বলেছে। তো পরীক্ষাটা হবে এবং পরীক্ষাটা হওয়ার পরে তোমার রেজাল্টও নভেম্বরের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এই পসিবিলিটিটা কতটা কি, আমরা নেগেটিভ তো মোটেও ভাববো না, কারণ নেগেটিভ। আমার কিছু কথা বলার ছিল স্যার। বলো। স্যার বলছি, এক তো পরীক্ষা হবে কিনা সেটা তো বিগ কনফিউশন আছে, বাট এরকম কি হতে পারে যে আমরাও টোটালি অ্যালাউ হবো না, মানে নিউরা কেটে যাবে, এরকম কোনো চান্স আছে কি? আপনার কি মনে হয়? দেখো, প্রথম কথা হচ্ছে যেহেতু নোটিফিকেশন দিয়ে দিয়েছে, তার মানে কি 99% চান্স থেকে যাচ্ছে এই পরীক্ষাটা এনিহাউ সবার জন্য হবে। ঠিক আছে, মানে আমি যে পসিবিলিটি, তুমি যে কোশ্চেনটা করেছো খুবই সুন্দর কোশ্চেন, তারই উত্তর আমি দিচ্ছি। প্রথম কথা, যেহেতু নোটিফিকেশন আউট হয়ে গেছে, নোটিফিকেশন আউট হয়ে গেছে মানে পরীক্ষা 100% হবে। এবার সেই 100% পরীক্ষাটা কেমন ভাবে হতে পারে, এমন ভাগ হয়ে যেতে পারে যে যারা 2016-র ক্যান্ডিডেট তাদের জন্য আলাদা পরীক্ষা হলো। হ্যাঁ, 1 মিনিট দাও, এই সামনে আছে দেখো, নিয়ে যাও। আচ্ছা, দুঃখিত একটু টাইম ডিস্টার্ব হওয়ার জন্য। তো যাই হোক, মেন কথাতে যেটা আছি, যে নোটিফিকেশন যখন আউট হয়ে গেছে, তার মানে তুমি 100% তোমার এক্সাম হচ্ছে, 9 থেকে 12-এর এক্সাম 100% হচ্ছে, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। এবার এক্সামটা কেমন হতে পারে, নোটিফিকেশনে কি কি চেঞ্জ হতে পারে। এক হচ্ছে, হয়তো খুব প্রেশার পড়লে, যে নোটিফিকেশন যে 100 মার্কসকে যেভাবে ডিস্ট্রিবিউট করেছে, যেভাবে নাম্বার দেওয়া হবে বলেছে, সেটা হয়তো চেঞ্জ হতে পারে। এটা একটা চেঞ্জ হতে পারে যে দেখা গেল 2016-তে যা ছিল সেরকম ভাবে করে দিল। কেননা মানে সরকার ভাবছিল যে ওই রকম ভাবে না করে যদি এরকম ডেমো টেমো এরকম ব্যবস্থা করা হয়, তাহলে যারা চাকরি করছে, যাদের চাকরি চলে গেছে, তাদের সুবিধা হবে। তো ওইটা ভেবে কিন্তু সরকার নোটিফিকেশনটা দিয়েছিল। কিন্তু ওদেরই মধ্যে অনেকে বলছে যে আমরা ডেমো দিলে আমরা আমাদের প্রবলেম, মানে যারা একটু সত্যি বলতে স্কুলের নামকে বাজে আছে আর কি, আদৌ পড়ায় না টড়ায় না, কিছু করায় না, নামে স্কুল যায়, বেতন নেয়, ওরকম যে সমস্ত টিচার আছে, তাদের বেশিরভাগের মেন্টালিটি হচ্ছে এইসব ডেমো টেমো ইন্টারভিউ দিতে গেলে তারা চাপ খেয়ে যাবে, নাম্বার পাবে না। তো তারা ভাবছে যে ভাই আমার একাডেমিক কোয়ালিফিকেশন আছে, তার উপরেই আমি নাম্বার পেয়ে যাব, বেকার কি দরকার। সরকার ভাবছিল কি একাডেমিক কোয়ালিফিকেশন এখনকার স্টুডেন্টের সাথে পারবে না, তো সেই সব কথা ভেবে ওরা একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বারটা কমিয়েছে। ঠিক আছে, ওদের কথা ভেবে। কিন্তু ওদের মধ্যে আবার অনেকের মত এরকম ভাবে দাঁড়াচ্ছে যে পুরোনোটাই ঠিক ছিল। এটা যাই করবে সরকার, কেউ না কেউ তার প্রবলেম করবে, এটা 100%, এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। কারণ সবাই যে একজনকে ভালোবাসবে, সবাই যে একই মত হবে, এটা কখনো হতে পারে না। তো তেমনি ওটা নিয়ে প্রশ্ন উঠছে না, প্রশ্নটা হচ্ছে নোটিফিকেশন আউট হয়ে গেছে মানে সবাই জানে যে এটাকে পরীক্ষা একটা নিতেই হবে। ঠিক আছে, এবার এটা দুটো কেসে হতে পারে। এক হচ্ছে 2016 ক্যান্ডিডেটদের আলাদাভাবে পরীক্ষা হতে পারে,
নিউদের এক্সাম আলাদাভাবে হতে পারে, কারণ ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে, এতদিন পরীক্ষা হয়নি, সবকিছু মাথায় রেখে তো নোটিফিকেশনটা আউট করেছে, তো নোটিফিকেশনের জন্য এটার পরীক্ষাটা হবেই হবে। এবার এই একটা কেস হতে পারে। দ্বিতীয় কেস, যদি একসাথে সবার হয় তাহলে সেক্ষেত্রে হয়তো এই একাডেমিক যে স্কোর গুলো দেবে যেভাবে বলেছিল সেই জায়গাটা একটু চেঞ্জ হতে পারে। আর তৃতীয় কেস যেটা হচ্ছে সেটা হয়তো একসাথে পরীক্ষা হলো, এবার সেখানে যেহেতু আগের কোর্টের রুল ছিল যে যারা চাকরি করে তাদেরকে এক্সট্রা কোনো ফেসিলিটি দেওয়া যাবে না, সেই কথাটা হয়তো উইথড্র করে কিছু করতে পারে, এইগুলো হতে পারে, এগুলো পসিবিলিটি। তবে সেগুলো কতটা কি হবে তার কোনো ঠিক নেই। আপাতত যেটা আছে সেটাই থাকার চান্স অনেক বেশি। আপাতত নোটিফিকেশন যেভাবে দিয়েছে সেটাই থাকার চান্স অনেক বেশি। তাহলে তো আমরা চান্স পাবো না। না, এই ধারণাটাও ভুল। আমি একটা পয়েন্ট বলছি, ধরুন ওদের তো শুধু কাট অফ ক্লিয়ার করে তারপরে যদি এক্সপিরিয়েন্স নাম্বার দিত সে ব্যাপারটা ছিল আলাদা, কিন্তু ওদের যে মানে ইন্টারভিউতে ডাকা হবে সেটাই তো ওটাই বেস করে না, মানে ইন্টারভিউ যে যখন ডাকছে ওটাই রিটার্ন নাম্বার, ওটা রিটার্ন নাম্বার কম পেলেও এক্সপিরিয়েন্স 10 অলরেডি পেয়ে যাচ্ছে, যেটা আমরা পাচ্ছি না টোটালি প্রথম থেকেই। ওখানে তো আমরা অনেক পিছিয়ে থাকবো এমনিতেই। না না, আমি যদি রেজাল্ট ভালো করি রিটেনে সেক্ষেত্রেও আমার চান্স পাওয়ার মুশকিল। এটা ভুল ধারণা, আমি তোমাকে বলি পুরো ব্যাখ্যাটা। দেখো, প্রথমত হচ্ছে কি তোমার টোটাল 100 মার্কস থাকছে, রাইট? এই 100 মার্কসকে ওরা কিভাবে ডিস্ট্রিবিউট করেছে আসছি আমি, 9, 10টাই বের করেছে। প্রথমে দেখো, এক মিনিট, দেখতে পাচ্ছ তোমার সামনে 9, 10 এর ইয়ে আছে। এখানে তোমার রিটেন এক্সাম ওএমআর বেস থাকছে 60 মার্কস, ঠিক আছে? এবার এখনো পর্যন্ত কোনোভাবে কিছু বলেনি যে কোনো কাট অফ ক্লিয়ার করে তারপরে ওখানে যেতে হবে, এগুলো কিচ্ছু বলা হয়নি। কি বলেছে, এই যে জায়গাটা এটা দিয়েছে এটা পুরোপুরি দিয়েছে সিলেকশন কিভাবে হবে, মানে অল টোটাল সবাইকে ওরা চাইছে যে প্রত্যেকে পরীক্ষায় বসুক। প্রথম কথা, 60 মার্কসের এক্সাম হয়ে গেল। এক্সাম হয়ে যাওয়ার পর নর্মালি যেটা হয়, মানে হওয়া উচিত আর কি, যে এর মধ্যে একটা কাট অফের একটা ব্যাপার হবে, দিয়ে সেখান থেকে একটা এতজনকে ইন্টারভিউতে পাঠানো হবে, এটা উচিত। ইন্টারভিউতে গিয়ে বাকি কথা হবে, বাকি 40 মার্কস কিন্তু ওখান থেকে ডিসিশন হবে, এটা কিন্তু হওয়া উচিত। কিন্তু স্যার অন্য একটা কলামে বলেছে যে ইন্টারভিউ ডাকা হবে একাডেমিক নাম্বার প্লাস, মানে যে একাডেমিক যে নাম্বারটা পেয়েছে, যেটা আমাদের মাস্টার্স কিংবা গ্রাজুয়েশনে যেটা পেয়েছি সেটা বেসে যে 10 নাম্বারটা ওটা প্লাস হচ্ছে রিটেন এক্সাম। এবারে একাডেমিক স্কোরের মধ্যে তো পড়ছে, এখানে লেখা আছে যে একটা হচ্ছে একাডেমিক স্কোর আগেরটা প্রিভিয়াস, আর একটা হচ্ছে প্রিয়র টিচিং এক্সপেরিয়েন্স। সেক্ষেত্রে তো একাডেমির মধ্যে দুটোই আসছে না। না না, তোমার যখন দেখো এই যে তোমার এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, আর একটা যখন ডেমোর ব্যাপার হচ্ছে, আর একটা ইন্টারভিউ, এই যে 30 মার্কস থাকছে এগুলো তখনই তুমি দেখাতে পারবে যখন তুমি ইন্টারভিউতে তোমার হাতে তোমার কাছে এটা থাকছে, তার ডকুমেন্টস, সিভিটা, পুরো তার ডকুমেন্টস, তার মার্কস, তার পুরো জিনিসটা, এটা নিয়ে ডেমো ইন্টারভিউ রুমে না গেলে হবে না। 10 নাম্বারে ইন্টারভিউর পরের রেজাল্ট। আর এই এক্সপিরিয়েন্সটা হয়তো তোমার ফর্ম ফিল আপের সময় থাকতে পারে যে তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকছে কিনা, কত বছর, সেটা থাকবে, কিন্তু এই নাম্বারটা আগে থেকে দিতে পারে না, এটা কখনোই আগে থেকে দিতে পারে না। এই নাম্বারটা তখনই দেবে যখন তোমার এই ধরো এডুকেশনাল কোয়ালিফিকেশন, আর তুমি যেটা বলছো কলামে একটা দেওয়া আছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে তোমার রিটেন এক্সামটা যোগ হয়ে হয়তো তারপরে বাকি কাজ করলো। কিন্তু এগুলো যতই যা বলুক 60 নাম্বারসকে আলাদা করে ডিভাইড করতেই হবে। সেটা কি করে এখনো যতক্ষণ না তুমি ইয়ে পাচ্ছ, মানে ফর্ম না বেরোচ্ছে, সেটা বুঝতে পারবে না যে ওখানে কি কি চাইছে আর কি। আর 40 নাম্বার আলাদা ভাবে ক্লিয়ার করেছে প্রচন্ড, মানে কোনো কিছু ক্লিয়ার না ঠিকঠাক ভাবে। হ্যাঁ, এইটাই সমস্যা করে রেখেছে। এবার দেখো, আমি যেটা বলি যেটা হওয়া উচিত আর কি, এরা তো এখন কোর্টের একটা কথা বলে দিয়েছে, তাই তাকে বেস করে একটা কিছু প্রকাশ করেছে, এবং এটা টার্গেট করে প্রকাশ করেছে যে এখানে যদি কিছু লুপহোল রেখে দেই তাহলে সেইগুলোর উপর কেস করবে, ঠিক আছে? কারণ এরা তো কোনোভাবেই চায় না যে আর স্কুল সরকারি স্কুলকে রাখা, সোজা কথা এটা, সরকারি স্কুলকে কোনোভাবে এই গভর্নমেন্ট রাখতে চায় না। তো সেই কারণে ইনি কোনোভাবে চাইছে না নিয়োগ হোক, বাধ্য হয়ে যখন করতে হচ্ছে তখন কিছু জায়গায় লুপহোল বা কিছু ক্লিয়ার রাখেনি, এই কারণে যাতে এর উপর কেস হয়। কিন্তু যেহেতু এত বছরের গল্প এবং এতগুলো স্টুডেন্টের জীবন, তার সাথে সাথে এতজনের চাকরি চলে গেছে। দেখো, তুমি চাকরি পাওনি, তোমার লাইফস্টাইল আলাদা, একজন চাকরি পেয়েছে তারপরে চাকরি চলে গেছে, তার লাইফস্টাইল আলাদা হয়ে যাবে,
কারণ বলছি না ওদের কষ্টটা বেশি, এটা ঠিক। কারণ ও দেখো ও বেটার, কারণ ওদের একটা সুযোগ দেওয়া উচিত, স্পেশালি ওদের সিট নিয়ে আলাদা আমাদের দেওয়া উচিত। তুমি এই মুহূর্তে দেখো, তুমি এই মুহূর্তে জানো তোমার যে বাবা আমার ইনকাম নেই, আমাকে এরকম খরচ করতে হবে, তো তুমি সেইভাবে চলছো। কিন্তু যে 6 বছর চাকরি করছে তার ইনকাম, সে একটা মানে গভর্নমেন্ট জব পেয়েছে, সে তার 2 বছর 3 বছর পরে বিয়ে করে নিয়েছে, সে হয়তো গ্রামে থাকলে শহরে এসে স্কুলে ওখানে আশেপাশে ফ্ল্যাট কিনে নিয়েছে, সেখানে সেটেল হয়ে গেছে, তার ইএমআই চলছে, এরকম কারোর বাচ্চা হয়ে গেছে, তো ভীষণ প্রেসারের মধ্যে তারা। তো এগুলো না সরকারও জানে, কোর্টও জানে, সবাই জানে। তো সেই হিসেবে যেটা দিয়েছে এটার দিক দিয়ে কোনো রকম ভাবে আমি একদম বলবো না যে এটা খারাপ কিছু দিয়েছে। এবার আমি বলি যে স্যার তাহলে আমাদের প্রফিট কোথায়? আমি বলি শোনো, তোমার প্রফিট কোথায় সেটা বলি। আমি ওদের কথা পুরো ছেড়ে দিলাম। তুমি দেখো 44,203 খানা সিট বেরিয়েছে, রাইট? 44,200 খানা সিটের মধ্যে ওদের ক্যান্ডিডেট কত ছিল অ্যাপ্রক্সিমেটলি, মানে যদি আমি 9, 10, 12 এর কথা বলি, গ্রুপ সি গ্রুপ ডি বাদ দিয়ে দেই, তাহলে এখানেও কিছুটা সিট কমে যাবে আর এখানেও জায়গাটা কিছুটা কমে যাবে। কিন্তু যাই ঘটুক অ্যাপ্রক্সিমেটলি দেখবে ওদের 15,000 ক্যান্ডিডেট থাকবে। কেন? তার কারণ বলি। তার কারণ হচ্ছে কিছু জন 6,000 থেকে 7,000 ক্যান্ডিডেট যারা অযোগ্য হিসেবে হয়েছে তারা বাদ চলে যাচ্ছে, এখানে ঢুকতে পারছে না। তারপরে কি হচ্ছে, অনেকে আলাদা কোনো জব পেয়েছিল, সেখানে 2,000-3,000 ক্যান্ডিডেট চলে যাবে। তার মানে ওদের যোগ্য ক্যান্ডিডেট যারা ছিল, মানে যারা চাকরি করতো, এরকম সংখ্যাটা 15,000-এর কাছাকাছি হয়ে যাবে। তোমার কাছে সিট কত? 44,203 থেকে কিছু সিট আমি আরো বাদ দিয়ে দিচ্ছি, আমি গড়ে 40,000 ধরে নিলাম, ঠিক আছে? আমি বাদ দিয়ে দিলাম 4,000, আমি ধরলাম 40,000 সিট। 15,000 যারা চাকরি করতো আগে, তারা সেই 15,000-কে আমি বললাম যে আমি সরকারের তরফ থেকে এই 15,000-কে চাকরি দিয়ে দিলাম, তাহলে ওদের চাকরি পুরো কনফার্ম করে দিলাম, যে ওদেরকে ফুল মার্কস দিয়ে দিলাম, চাকরি দিয়ে দিলাম। তাহলে বাকি পড়ে থাকলো 25,000 সিট, যেটা নিউ ক্যান্ডিডেটের জন্য। তাহলে এখানে যারা লড়াই করবে এরা তো সবাই সমান। 25,000-এর মধ্যে আমরা আমাদের জন্য 25,000 বলো 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 কি বলছো সাইনা, বলো। হ্যাঁ স্যার বলছি, বলছি 25,000 কি নিউদের জন্য? হ্যাঁ হিসাবে কি আসবে? হিসেব তো তাই দাঁড়াচ্ছে। কারণ হচ্ছে তোমার প্রায় অ্যাপ্রক্সিমেট স্টুডেন্ট তো ওদের বেরিয়ে যাচ্ছে। ওদের যে এই 26,000 সামথিং ছিল, সেখান থেকে 5 থেকে 6,000 ক্যান্ডিডেট চলে যাচ্ছে অযোগ্য, 6,000 সামথিং, মানে থেকে যাচ্ছে 20,000-এর কাছাকাছি। 20,000-এর মধ্যে 3,000-এর মতো ক্যান্ডিডেট চলে যাচ্ছে অন্য জবে, ঠিক আছে? তাহলে বেঁচে থাকছে 17,000-এর কাছাকাছি। তার মধ্যে সবাই তো পাবে গ্যারেন্টি নেই, অনেকেই আছে বাজে পরীক্ষা দেবে, মানে 2,000-3,000 এমনি বাদ চলে যাবে। আমি সব কাটাই ছাটাই করে 15,000 ক্যান্ডিডেটকে ডিরেক্ট চাকরি দিয়ে দিলাম। তাহলে তারপরে প্যারা টিচারদের দিচ্ছে না তো বাবা। হ্যাঁ প্যারা টিচার যেগুলোর কথা বলছো না, ওই সংখ্যাটা না লিমিটেড, খুবই কম। আমি শুনছিলাম ফেসবুকে 44,000 মতো 40,000 মতো এরকম প্যারা টিচার আছে, তারা এক্সপেরিয়েন্স নাম্বার পেয়ে যাবে। প্যারা টিচারের সংখ্যাটা প্রথমত লিমিটেড, এবং সেই জায়গা থেকে তাদের যে কথাটা বলছো না, সেগুলোর সাথে তাদের সমান তোমাদের কোনো রকম কোনো পার্থক্য হবে না। এগুলো বেকার, মানে এগুলো কি বলতো, একদিক থেকে কিছু মানুষ চাইছে কিছু জনকে ডিমোটিভেট করে তাদেরকে অন্যদিকে পাঠিয়ে দেওয়া। প্রচন্ড ডিমোটিভেট হয়ে যাচ্ছি, ফেসবুক খুললে না কান্না পাচ্ছে, মনে হয় বেকার, এতদিন ধরে ওয়েট যে করলাম সেটা ফালতু, একদম এরকম মনে হচ্ছে, মানে পড়ার আসছে না। একদম নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে বলছি শোনো। হ্যাঁ বলো। যে আমরা যে হচ্ছে যে কি ধরুন গেস্ট টিচার হিসাবে, যে ধরুন এখন স্কুলে যে জব করছি গেস্ট টিচার হিসাবে, সেক্ষেত্রে কি টিচিং এক্সপিরিয়েন্সটা প্রাধান্যতা পাবে যদি হেড স্যার লিখে দেন? সেটা না দিতে পারে, সেটা না দেওয়ার চান্সই অনেক বেশি। তার কারণ একদম ক্লিয়ার, ওখানে যারা প্যারা টিচার তাদেরকে একমাত্র এই ফেসিলিটিটা দেবে। আর হচ্ছে তোমার এবার সেটার উপরেও একটা কেস চলছে, যে যারা হয়তো নর্মালি এমনি কন্টেক্সচুয়াল টিচার করছে, যারা হয়তো স্কুলগুলোতে থাকছে, তো তাদেরকে নাম্বারটাও দেওয়া উচিত, কারণ তারাও অনেক বছর ধরে কাজ করছে। এটা নিয়েও চলছে কথা। কিন্তু এখন দেখো বক্তব্য যেটা দাঁড়াচ্ছে, ফ্রেশ ক্যান্ডিডেট, এই এক্সপিরিয়েন্সটা এমনও হতে পারে যে কোর্টের আইনে দেখা গেলো সেখানেও কিছু একটা চেঞ্জ হতে পারে। এগুলো এই এক্সপিরিয়েন্স। আমি যে কথাটা তোমাদেরকে একদম ফাইনালি কথা বলছি, দেখো এখানে যে ক্যান্ডিডেট থাকছে তার বেশিরভাগই থাকবে যারা সেম ক্যাটাগরিতে পড়বে। তুমি
100 মার্কসের মধ্যে যে 10 মার্কসের কথা বলছো, এই 10 মার্কসটার কথা ভুলে যাও। এই 60 মার্কসের রিটেন এক্সাম না, এই মার্কসের মধ্যে 30 মার্কস তুলতে প্রায় 50% ক্যান্ডিডেট এখানেই কেটে যাবে, তাও আরো বেশি। 50% ভুল বললাম, 50% তো প্রথম চান্সে কেটে যাবে যারা এমনি পরীক্ষা হলে জাস্ট মুখ দেখাতে যায়। কারণ দেখবে যে 100 জন স্টুডেন্টের মধ্যে 50 জন হয়তো মানে এমনি জাস্ট গেছে ফর শো, জাস্ট হয়তো এখনই যারা নিউ একদম ফ্রেশ ক্যান্ডিডেট, জাস্ট কিছুদিন আগে হয়তো বিএড কমপ্লিট করেছে, তারা জাস্ট যাবে ও যাই দেখি কেমন পরীক্ষা, অতটা সিরিয়াস নয় এ নয়, এরকম কিছু ক্যান্ডিডেট সব সময় থাকবে। একদম 50% ক্যান্ডিডেট থাকবে যারা এইরকম ক্যাটাগরি জাস্ট পরীক্ষা হলে দেখতে যাচ্ছে, ঠিক আছে। আর 50% ক্যাটাগরির 50% এর মধ্যে তাদের মধ্যে থাকছে এরকম অনেক ক্যান্ডিডেট যারা জাস্ট পড়াশোনাটা করছে মানে ধরে আছে, কিন্তু তার সাথে এত কাজকর্ম করছে যে দেখা যাচ্ছে নিজের পড়ার পেছনে 2 ঘন্টাও রেগুলার বের করতে পারে না। সেই জায়গাতে অরিজিনাল পড়ে হয়তো 20 থেকে 30% স্টুডেন্ট যায় যারা অরিজিনালি সিরিয়াসলি নিজের পিছনে রেগুলার 6 থেকে 7 ঘন্টা কি 8 ঘন্টা পড়াশোনা করছে। এবার এই জন্য কম্পিটিশন বাইরে থেকে দেখতে হিউজ, কিন্তু আমি বলছি যা সিট দিয়েছে না, তুমি যদি তাদেরকে পুরোপুরি চাকরি দিয়েও দাও, যে যারা অলরেডি চাকরি ছিল, সিম্প্যাথিটা কোথায় কাজ করবে? প্যারা টিচারদের জন্য নয়, সিম্প্যাথি যে ধরো ইন্টারভিউ বোর্ডে রইবে তার ক্ষেত্রেও সে হোক বা সরকার হোক সবার ক্ষেত্রে তাদের কিন্তু সিম্প্যাথি কোথায় কাজ করবে? অনলি তাদের জন্য যারা হচ্ছে এই চাকরিটা হারিয়েছে, মানে হিসেবে চাকরিটা হারিয়েছে, তাদের ক্ষেত্রে দেখা গেল হ্যাঁ ইন্টারভিউতে তাদের কিছুটা ফেসিলিটি কি ডেমোতে দেখা গেল কিছু, কিন্তু এমন তো করতে পারবে না। যেটা ডেমো ওখানেও তো ওই এক্সপিরিয়েন্স যারা প্যারা টিচার বলুন আর যাই বলুন ওদের 16 দিক, বাট প্যারা টিচারও তো ওখানেও এগিয়ে থাকবে, মানে যেখানে এক তো এক্সপিরিয়েন্স 10 পাচ্ছে প্লাস ওই ডেমোতেও ওরা মানে এগিয়ে থাকবে, যেহেতু ওদের ভালো। কেউ যদি প্যারা টিচার হওয়া মানে যে প্যারা টিচার হিসেবে ঢুকেছে মানে যে সে ভালো এমন তো কথাটা না। ব্যাপারটা হচ্ছে তুমি যদি নিউ কামার্স হয়ে তুমি যদি ডেমো ভালো দাও, তুমি যদি ভালো থাকো, তাহলে তোমার চাকরি কনফার্ম। এখন যদি তুমি বলো যে না একদম এমন ক্যান্ডিডেটরা যাবে আজকের দিনে কম্পিটিশনে বাজে, একটা স্কুলে পড়াতে গেলে তুমি সরকারি যাও আর ব্যাপারটা হচ্ছে ওই যে বুঝলেন তো চুরির বাজারে ওখানে না চুরি করে সেই ভয়টা লাগছে আর কি। এবার সরকারি তুমি সরকারিতে যাও আর প্রাইভেটে যাও, তোমার তো কোয়ালিটি থাকতে হবে, আজকের দিনে কোয়ালিটি কেন হবে না? কি বলছেন? এই যে 60 নাম্বারের যে পরীক্ষাটা হবে সেখানে লিখিত রিটেন এক্সামে যে যতটা মার্কস হচ্ছে যে গিয়ে গেইন করতে পারবে সেই মার্কসটা ইন্টারভিউ বোর্ডে ধরা হবে তো? হ্যাঁ, টোটাল 100-র উপরেই তোমার ইয়ে হবে, লিস্ট টাঙানো হবে। এবার তুমি যদি এখানে 60 থেকে 50 তুলে দিতে পারো তাহলে এগুলো বাকি কোনো লাগবে না, এখান থেকেই তুমি কোয়ালিফাই করে যাবে। কারণ 100-র মধ্যে না যদি কেউ 60 প্লাস তুলতে পারে কেউ 100-র মধ্যে, তাহলে সে কনফার্ম পেয়ে যাবে, কারণ এটা সাবজেক্টের এক্সাম, এটা অত ছোট না। নাম্বারটা শুধু সাবজেক্টেরই এক্সাম হবে তাই? আচ্ছা রিজার্ভেশনে কি বলবেন? হ্যাঁ ওই অফিসের যে রিজার্ভেশনের একটা হলো রায়বার হলো, ওটা কি কন্ট্রিবিউট হবে একটু বলবেন? স্যার ওটা কি 60 নাম্বার সাবজেক্টেরই তো হবে স্যার? হ্যাঁ 60 নাম্বার তোমার সাবজেক্টের এক্সাম হবে। এই 60-এর মধ্যে না সাবজেক্টের এক্সাম তো মানে 30-র উপরে তুলতে দম বেরিয়ে যাবে, কারণ এখানকার যে কোশ্চেন হবে অত সোজা নয়। এখানে সাবজেক্ট যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাবে যে তোমাকে যথেষ্ট ভালো করে পড়তে হবে। আর একটা স্টুডেন্ট যে গ্র্যাজুয়েশনে 3 ইয়ার্স কবেই করেছে, তোমাদের মধ্যেই বলো না, তোমরা গ্র্যাজুয়েশন অনেকেই আছে কবেই করেছে, এবার সে যখন আজকে এই 3 মাসের মধ্যে গ্র্যাজুয়েশনে পুরো সিলেবাস কভার করবে, অত সোজা নয়, অত ইজি ব্যাপার নয়। এটা কিন্তু তুমি ভাবছো হয়তো অনেকজন পরীক্ষা দেবে, কিন্তু সেই যে স্টুডেন্ট গুলো রেগুলার বেসিসে পড়ে গেছে, নিজের সাবজেক্টকে চর্চায় আছে, বা কেউ সাবজেক্ট পড়াচ্ছে নিজের সাবজেক্টের সাথে টাচে আছে, তার ক্ষেত্রে একটু ফেসিলিটি আছে। সে যদি এই 3 মাস ভালো করে পড়ে, 3 মাসকে কাজে লাগায়, তাহলে হবে। কিন্তু একটা নিউ স্টুডেন্ট হোক বা এই যে প্যারা টিচার বা স্কুল টিচারদের কথা বলছো, তো সবার কথা বলি, প্রত্যেকের কি স্কুলে যেতে হচ্ছে, তার স্কুলের দায়িত্ব সামলাতে হচ্ছে, তার সাথে সাথে সে যে স্কুলে এতদিন পড়িয়েছে না, সেক্ষেত্রে কিন্তু সে 9-10-এর সিলেবাস পড়িয়েছে, 10 পর্যন্ত কি 12 পর্যন্ত সিলেবাস পড়িয়েছে, সে কিন্তু গ্র্যাজুয়েশন ওখানে পড়ায়নি। সে যখন পুরো প্রথম গ্র্যাজুয়েশন থেকে পড়ানো শুরু করবে না, এই 60 নাম্বারের মধ্যে তার 20 মার্কস তুলতে দম বেরিয়ে যাবে, অত সোজা নয়। হ্যাঁ এটা একটা চাপের ব্যাপার হবে, সেই হিসেবে ওদের হয়তো কোশ্চেন সহজও করতে পারে।
তুমি যেটা ভাবছো যে এখানে 10 মার্কস তারা পেয়ে যাচ্ছে, কিন্তু একটা বার ধরে ভাবছো না যে একটা টিচার, তুমি ভাবো তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে মাস্টার্স করেছো, তারপর তুমি 6 বছর 8 বছর মানে 2-3 বছর বসেছো, যে ধরো চাকরি করে তার তো বয়স হয়েছে, সে কি, সে নিশ্চয়ই আগে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আমি যদি একজন 9-10 টিচারের কথা বলি, আমি 11-12 যাচ্ছি না, আমি একজন 9-10 টিচারের কথা বলি। 9-10 টিচার যে 2016 সালে সে কোয়ালিফাই করেছে, সেই টিচারটার বয়স কত হবে? মোটামুটি একটা ভালো এজ থাকবে। তার সাথে সাথে একটা এজ বাড়ার সাথে সাথে মানুষের বুদ্ধি ধীরে ধীরে, দেখো নর্মাল কাজ চালিয়ে নেওয়া যায়। আমাদের হেড স্যার বলছে আমাকে যদি এখন এক্সাম দিতে বলে আমি জীবনে পাস করতে পারবো, আমাকে যদি এখন বলে হেড স্যারের দায়িত্ব কি কি সামলাতে হবে আমি সেগুলো পারবো, কিন্তু আমাকে যদি বলে এখন পাস করতে আমি জীবনে পারবো না। স্বাভাবিক কথা, আমার বয়স হয়েছে, আমার এই মুহূর্তে গ্রাজুয়েশনের জিনিস পড়ে মাথায় রাখা অত সোজা না। তোমরা যেটা ভাবছো এখানে 10 তাদেরকে এক্সট্রা দিয়ে দিচ্ছে, তারা বেশি ফেসিলিটি আছে, একদম বাজে ধারণা। ওরা না পরীক্ষা না দিলে বাঁচে। তোমরা যদি এইগুলো করে কোর্ট কেস করো তাহলে না তোমরাই বেকার, মানে গাধা ছাড়া কেউ কোর্ট কেস করবে না। যদি এগুলো কেউ গাধা হয় নিউরা, সেই বাদে আর কেউ কোর্ট কেস করবে না। ওদের না এখন ভীষণ চাপ, একটা সংসার সামলানো, সংসারের মধ্যে ঢুকে গেছে। আমার এই ভয়টা লাগছে, হ্যাঁ মানে যদি ওই কেসের চক্করে না নতুনদের বাতিল করে দেয় তাহলে তো ফেসেই যাবো পুরো। ওই জিনিসটাই মানে প্রবলেমটা হচ্ছে যে কিছু মানুষ না বুঝে, নিউরাই একটা গ্রুপে আমি আছি, দেখলাম একটা নিউদের এই গ্রুপ একটা, ওখানে দেখলাম কোর্ট কেস করার জন্য ওরা বসে আছে, ঠিক আছে। মানে এদের একটু সেন্স নেই যে তাকে যদি আমি আজকে নিজেরাই পড়তে মানে পরীক্ষায় বসলে পারবে না, যারা হয়তো পড়াশোনার টাচেও আছে, 6 বছর 8 বছর বেকার বাড়িতে বসে থাকে, প্রতিদিন 2-4 ঘন্টা পড়ে, আর ওরা হচ্ছে স্কুলের টিচার, স্কুলের নানা দায়িত্ব থাকে, 9 থেকে 10 পর্যন্ত পড়াতে হয়, সেই সাবজেক্ট গুলো পড়ে স্কুলে যেতে হয়, তার উপরে হচ্ছে সংসারের দায়িত্ব, অমুক দায়িত্ব। একটা সংসারে ঢুকলে না, যারা সংসার করে এখানে তারা ভালো করে বোঝে। এইসব সামলানোর পরে গ্রাজুয়েশনের সিলেবাস 10 বছর 12 বছর পরে আবার পড়া না একটুখানি কথা নয় বাবা। 1 বছর ছেড়ে দিলে না পরের বছর ভুলে যায়। আমি 12-13 বছর ধরে গ্রাজুয়েশন পড়াচ্ছি, আমি এখন অনেক জিনিস ভুলে যাই, আর ওরা তো কেউ 12 বছর ধরে টাচেই নেই, সে কি করে পারবে রে বাবা? এইটুকু যদি সেন্স কারো না থাকে কিছু বলার নেই। এই যে 10 নাম্বারের উপরে বেকার ভাবছো, ওরা ওখান থেকে কত 20-30 নাম্বার তুলতে দম বেরিয়ে যাবে ওদের ওই 60 থেকে, ঠিক আছে। এই কারণেই এগুলো দেওয়া, তাদেরকে দেওয়া উচিত। এটা যা নোটিফিকেশন দিয়েছে, আমি কোনো পার্টি করি না, আমি আজ পর্যন্ত কাউকে ভোটও দিতে যাই না। তো আমি বারবার একটা কথা বলছি যে যেটা দিয়েছে এটা সবার জন্য মঙ্গল, ওদের জন্য এবং নিউদের জন্য। নিউরা ভাবুক না আমার 20,000 সিট বেরিয়েছে, এটা ভেবে পরীক্ষা দিতে যাক না। 20,000 সিটও তো দিত না রে বাবা, ওই জিনিসটা হয়েছে বলে পরীক্ষাটা হচ্ছে, নাহলে তো পরীক্ষাই হতো না। এইটুকু বোঝে না, আমি কাকে বোঝাবো? স্যার এই নাম্বারের যেটা 60% এগুলো তো সেই গ্রাজুয়েশনের মার্কসের উপরে না, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন। তোমাকে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে কারো যদি, আমি এটা 9-10 খুলে রেখেছি, গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে যদি কারোর তোমার নাম্বার 60% অ্যাবাভ থাকে, হতে পারে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন, তাকে 10-এ 10 দেওয়া হবে। যদি কারো 50% থাকলে পরীক্ষায় বসতে পারবে এরকম একটা ক্যাটাগরি এইখানে তো ওইরকম ক্যাটাগরি তো নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশনে তো সেটা দেওয়া হয়নি, এটা তো এখানে দেওয়া আছে। এজ লিমিট কি দেওয়া আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকবে। ওকে, তো ধরুন আমার গ্রাজুয়েশনে যদি 6% না থাকে কিন্তু মাস্টার্সে আছে, সেটাকে তো আমার মানে পিজিটাই হবে, তাই তো? গ্রান্টেড হবে, নাম্বারটা হবে মাস্টার্স থেকেই তুমি 10-এ 10 পাবে। গ্রাজুয়েশন আর মাস্টার্স বলা আছে, ক্লিয়ার বাবা? ও ঠিক আছে। ফালতু জিনিসে চাপ না নিয়ে মন দিয়ে পড়ো। আমার রিকোয়েস্ট, যারা আমার স্টুডেন্ট বা আমার সাথে যুক্ত আছো তাদেরকে বলছি, বাকিদের কথা কান নিও না, তুমি মন দিয়ে পড়ো, নিজের সাবজেক্ট পড়ো। আর একটা কথা যেটা টিউশন নিয়ে বলেছি, ঠিক আছে, সাবজেক্ট নিয়ে এখানে ওখানে ছুটতে যেও না। যদি তুমি অলরেডি অনেকদিন ধরে পড়াশোনা করছো কোথাও কোনো টিচারের কাছে, তাহলে ঠিক আছে, কিন্তু না হলে অযথা সাবজেক্ট নিয়ে এদিক ওদিক ছোট না। কারণ টিচার কি করবে, একজন টিউশনের টিচারের পক্ষে 3 বছরের সিলেবাস 3 মাসে শেষ করা সম্ভব? এটা ইম্পসিবল কথা না। 3 বছরের সিলেবাস 3 মাসে কেউ শেষ করে দেবে? শুধু টাকার জন্য ভরে নেবে। আমিও খুলতে পারতাম প্রত্যেকটা সাবজেক্টের টিচার নিয়ে, টিচারের অভাব নাকি আমার কাছে, গাদা আছে। কিন্তু এটাতে কি হচ্ছে, স্টুডেন্টের বরবাদ ছাড়া আর কিছু না। কটা ক্লাস দিতে পারবে,
কতটুকু সিলেবাস শেষ করবে, সেই অপেক্ষায় বসে থাকবে টিচার আমার সিলেবাস শেষ করবে, আর তার কিছুই হলো না। লাভ কি ভাই? আমার নিজের ম্যাথ সাবজেক্ট, আমি ম্যাথ পড়াচ্ছি না, এই কারণে পড়াচ্ছি না, কারণ 3 মাসে পড়িয়ে লাভ নেই। তোমাকে কি করতে হবে? সিস্টেম ফলো করতে হবে। কি ফলো করতে হবে? বাজারের ভালো বই নিতে হবে, তোমার গ্র্যাজুয়েশনের বইগুলো বের করতে হবে। তুমি সেই বই পড়েছো, যে টিচারের কাছে পড়তে যাবে সে কোথা থেকে কোন বই বের করে পড়াবে, তোমার কাছে সব নতুন নতুন মনে হবে, তখন আরো বেশি চাপ খেয়ে যাবে। কোনো দরকার নেই, তুমি তোমার গ্র্যাজুয়েশনের যে বই পড়েছো সেই বইটাকে ভালো করে পড়ো, প্রতিদিন টার্গেট করে নাও, আজকে 2টো চ্যাপ্টার কি 3টে চ্যাপ্টার পড়ো, কোনো এমসিকিউ টেস্টের বই বাজার থেকে কেনো, সেটাতে রাতে এক্সাম দাও, সারাদিন পড়ার পরে রাতে বসে 8 ঘন্টা 40 মিনিটে রেগুলার এক্সাম দাও, দেখবে তুমি পাস করে যাবে। প্রতিদিন 2টো 3টা চ্যাপ্টার যা পড়বে টার্গেট করো, সকালবেলা উঠে সেটাকে পড়ে নাও সারাদিন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, আজকের দিনে ইউটিউব আছে, গুগল আছে, আরে আজকের দিনে কোনো প্রবলেম আছে? কোনো জিনিস বোঝার কোনো অভাব নেই। যে জিনিসটা বুঝতে পারবে না গুগলে দেবে, এআই তোমাকে বলে দেবে, নাহলে ইউটিউব বলে দেবে। কিসের দরকার? কিসের ফালতু টাকা নষ্ট করে? এক জায়গায় ঢুকতে যাবে, এখন সাবজেক্টের জন্য পড়তে যাবে, 10,000 12,000 15,000 দাবি করবে, তুমি একটা বেকার ছেলে, এই মুহূর্তে তোমার একটা বিশাল হেডেক হয়ে যাবে। কোন জিনিস পড়তে হয় জানো? হ্যাঁ, আমি বাবা আমার একটা সাবজেক্ট, আমার সাবজেক্ট আমি ঠিক আছে, কিন্তু আমাকে যদি এখন বলে কেউ সিডিবি পরীক্ষা দিতে, বাংলা পরীক্ষা দিতে, ইংলিশ পরীক্ষা দিতে, এটা যদি আমি কোনো টিচারের গাইড না নেই, আমি জীবনে কোনো পরীক্ষায় বসতে পারবো না। এইসব পরীক্ষার কথা বল, এটা ঠিক। পিটিটা দিয়ে একটা প্লাস পয়েন্ট করেছে এটা। এখানে পিটি নেই, তাহলে তো তোমার কোনো চাপ নেই। নিজের সাবজেক্ট তুমি ভুলে গেছো, একবার তুমি সেগুলোকে নিজে রিভিশন শুরু করো, পরীক্ষা দাও, প্রতিদিন রাতে পরীক্ষা দাও, সকাল থেকে রাত পর্যন্ত পড়ো, প্রতিদিন রাতে 1 ঘন্টা পরীক্ষা দাও, রুটিন করে 30 নাম্বার 50 নাম্বার এরকম ছোট ছোট। প্রথমে একসাথে 60 নাম্বার পারবে না, প্রথমে 25 নাম্বার করে এক্সাম দাও, 7 দিন টানা 25 নাম্বার করে এক্সাম দিতে থাকো, তারপরে তুমি পুরো বড় এক্সাম দেবে। দেখবে তোমার না এমন একটা হ্যাবিট হয়ে যাবে, কোনো কিছু আটকে গেলে গুগলে ইউটিউবে দিলে তার সম্বন্ধে ডিটেলস জেনে গেলে তারপরে শুরু। কিসের সমস্যা তোমার? ফালতু টিউশনে ছুটছো, কেউ একজন বলে দিচ্ছে যে অমুক জায়গায় আমি সব পড়িয়ে দেবো, অমুক করবো, পারবে? কেউ 7 দিন পড়ালেও শেষ করতে পারবে না সিলেবাস। আমি এত বছর ধরে অনার্স পড়াচ্ছি, আমি জানি না যে কখনোই সম্ভব নয় সিলেবাস শেষ করা। হ্যাঁ, কারো কাছে রেকর্ডিং ক্লাস অ্যাভেলেবল থাকলে হয়তো তোমাকে দিয়ে দেবে, তুমি রেকর্ডিং দেখেও শেষ করতে পারবে না। একটা দেখা যাচ্ছে একটা ক্লাসরুমে 2 ঘন্টার ক্লাসে দেখা যাচ্ছে 8 ঘন্টা থেকে 40 মিনিট ভাট ভুগতে হয়, কারণ টানা যদি পড়িয়ে যায় কোনো টিচার, স্টুডেন্ট বুঝতে পারবে না। তো তুমি যখন রেকর্ডিং ক্লাস দেখবে তোমাকে সেই 8 ঘন্টা 40 মিনিট ভাট শুনতে হচ্ছে, স্যার কোথায় হাসির গল্প করছে, স্যার কোথায় এ করছে, সেগুলো তোমাকে শুনে শুনে টাইম নষ্ট করছে। এই সময় এইগুলো করার কোনো দরকার আছে? যে একদম কিছু জানো না, বহু বছর সাবজেক্টের টাচে নেই, তাদের ক্ষেত্রে এমনিও চান্স পাওয়াটা অনেকটা চাপ, আর তার উপরে সেই ক্ষেত্রে গাইড নিয়ে যদি পুরো টাইমটা দিতে পারে, ইনভেস্ট করতে পারে, তাহলে একটা সুযোগ থাকবে। কিন্তু যে সাবজেক্টের টাচে আছো, বা হয়তো তুমি নিজে পড়লে মনে হচ্ছে যে রিভিশন করলে অনেক কাজ হয়ে যাবে, তাদের ক্ষেত্রে আমার মতে বেকার যেখানে সেখানে না ছুটে, হ্যাঁ তুমি কোনো কোচিং সেন্টারের এক্সাম নিতে পারো, শুধু মক টেস্ট দিতে পারো, বা তুমি কোনো বই কিনে মক টেস্ট দিতে পারো, সেগুলো করতে পারো। পরীক্ষাটা তো হবে তো, যা কোর্ট কেস চলছে, শুরু হয়েছে। দেখো পরীক্ষা তো যেহেতু এটা একটা নোটিফিকেশন দিয়েছে, তো সেই হিসেবে পুরোনোদের যদি এখন দেখা যায় যে 26,000 ওই সমস্ত ক্যান্ডিডেটদেরকে করে দিল, এতদিন দেয়নি, এতদিন কোর্ট যখন মানে সরকার যখন মেটায়নি যে ওদেরকে যোগ্য অযোগ্য আলাদা করে দেবে, তাদের প্রশ্নই উঠছে না ওদেরকে ওরকম আলাদা করে দেবে, আর এটা জীবনে করবে না, কারণ মাঠটার চলে আসবে এবং ভোটের আগে বহুত ঝামেলা হয়ে যাবে। তাহলে পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে গেছে, তার মানে ওটা নিতে ওরা বাধ্য। এখন হতে পারে পুরোনো আর নিউকে আলাদা করেও নিতে পারে, কিন্তু হবে এইটুকু তুমি ধরে রাখো। আর এতদিন ধরে পড়ে আছো, অপেক্ষা করেছো, তাহলে আর 3 মাস 4 মাস চেষ্টা করলে ঠিক আছে, লাস্ট দেখা। কিন্তু এখন যদি ভেবে নাও যে আমার পরীক্ষা হবে কি আদৌ, আমি কি বেকার আদৌ পড়ছি, দেখো পড়া কখনো বেকার যায় না। 3 মাস 4 মাস তুমি যদি আর একটু পড়ে নাও ভালো করে, কি কোনো ক্ষতি হয়ে যাবে? কোনো ক্ষতি হবে না। তাহলে যা হচ্ছে ছেড়ে দাও, কিন্তু নেগেটিভ না ভেবে আমার মতে যদি মনে হয়, কারণ এটা যদি ভাবো একবার যে এই পরীক্ষাটা যদি হয়ে যায় আর তুমি যদি সিরিয়াস না হয়ে ক্যাজুয়াল হয়ে পরীক্ষা দাও, তারপর পরের 10 বছরের জন্য তোমার আর চান্স থাকছে না। তাহলে ওই যে বিএড করেছো 70-80 হাজার টাকা দিয়ে, সেটাও বেকার যাবে, তোমার এতগুলো বছরের ইচ্ছে জীবন সব বেকার যাবে।
এইটা ভেবে মিনিমাম 3-4 মাস সিরিয়াস হয়ে পড়ে। বুঝতে পারলে কি বললাম? সেটা ভাবলে ডেঞ্জারাস হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে আমি ক্যাজুয়াল হয়ে গেলাম, বাকি বন্ধুরা সিরিয়াসলি পড়লো, আর দেখা গেল যে পরীক্ষাও হলো, পেয়ে গেল। হ্যাঁ স্যার, ওই যে 5,000-কে চিহ্নিত করা হয়েছে অযোগ্য বলে, তারাও কি আবার পরীক্ষায় বসতে পারবে? তাদেরকে তো পরীক্ষায় বসতেই দেবে না। এবার যদি কেউ ফর্ম ফিল আপ করে অন্য ভাবেও, তাদেরকে ক্যান্সেল হয়ে যাবে, পরীক্ষা হলে দেবে না। ওদেরকে তো তারা কি কোনো সরকারি পরীক্ষায় বসতে পারবে না? ওরা সরকারি কোনো পরীক্ষায় বসতে পারবে না। তবে দেখো, ওদেরকে না সরকার চাকরি দিয়ে দেবে, ওদেরকে হয়তো নিচু পোস্টে দেবে। যেমন ধরো দেখো, নানা রকম গ্রুপ ডি আছে, নানা রকম পিওনের পোস্ট আছে, হয়তো আগে স্যালারি পেতো যেটা হয়তো কেউ 30,000, সে হয়তো এখন 20,000 পাবে। কিন্তু যে কিছু জানে না, অযোগ্য, সে তো 20,000ও তার কাছে অনেক। তাদেরকে সরকার কোনো না কোনো চাকরি 100% দিয়ে দেবে, কেন তাদের কাছ থেকে টাকা নিয়েছে এতগুলো টাকা। এদিকে কোর্ট বলেছে টাকা রিটার্ন দিতে হবে, কোথা থেকে দেবে তারা টাকা? কারোর পক্ষে এখন 30-40 লাখ টাকা রিটার্ন দেওয়া সম্ভব এতদিনের পরে? কারোর পক্ষে সম্ভব না। তো এই কারণেই সেগুলো আবার রিটার্ন দিতে বলছে। তো কোথা থেকে পাবে? ওগুলো সরকারই ব্যবস্থা করবে, কারণ সরকারি ঘুষটা নিয়েছে, সরকার জল জ্যান্ত ভাবে চুরি করেছে। এই জন্য ওদেরকে এর মধ্যে ওরা জীবনে আসবেও না, ওরা পরীক্ষায় বসতেও চায় না। অযোগ্যরাই যারা যোগ্য তারা পরীক্ষায় বসতে ভয় পাচ্ছে, আর অযোগ্যরা পরীক্ষা দেবে। একবার ভাবো কি করে এটা? ওরা পরীক্ষা টরীক্ষা দেওয়ার কথা ভাবছে না জীবনে, ওরা ভাবছে যে ভাই আমাকে কোনো রকম ভাতা দাও, আর না হলে কোনো রকম একটা জায়গায় ঢুকিয়ে দাও। তারা ওইটুকুই চায়, ঠিক আছে? আর সরকার ওরা ভিতরে ওরকম গাদা জনকে আছে গ্রামের দিকে কোনো না কোনো সরকারি পোস্টে বসিয়ে রেখে কম টাকা, তো ওদেরকে ওইরকমই একটা ব্যবস্থা। বুঝতে পারলে? এখন তুমি বলবে যে তারা ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু তাদের টাকাও ছিল, তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে। দেখো ব্যাপারটা কি জানো তো, কিছু জায়গাতে, যেমন আমি আমার যদি মেদিনীপুরের কথা বলি, আমার মেদিনীপুরে যেটা হয়েছে, মেদিনীপুরে এরকম ঘটনা হয়েছে যে দেখা যাচ্ছে যে কিছু স্টুডেন্ট যারা রিটেনটা কোয়ালিফাই করে গেছে আর কি, রিটেন কোয়ালিফাই করার পরে তাদেরকে না মানে পুরো ফোন নাম্বার ধরে ধরে কল করেছে, কল করে বলা হয়েছে যে দেখো তুমি তো রিটেন কোয়ালিফাই করেছো, তোমার চাকরি যদি পুরো কনফার্ম করতে চাও তাহলে তুমি 5 লাখ টাকা দাও কি 10 লাখ টাকা দাও, তাহলে তোমার চাকরি পুরো কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? তো এবার অনেকে কি হচ্ছে, হয়তো সে যোগ্য কিন্তু সে ভয়ে টাকা দিয়েছে। আজকে কেন এই প্যানেল বাতিল হলো? যোগ্য অযোগ্য অনেকে কোশ্চেন করছে না যে স্যার যোগ্য অযোগ্য তো ডিসাইড হয়ে গেছে, এতজন যোগ্য এতজন অযোগ্য, তাহলে স্যার আবার কেন প্যানেল বাতিল হলো? এটা বহুজন কোশ্চেন করেছে। কিন্তু এর মূল কারণ এটাই যে রিটেনে যারা র্যাঙ্ক জাম্প করেছে বা রিটেনে যারা সাদা খাতা জমা দিয়েছে তারা অযোগ্য হিসেবে বাছাই হয়েছে। কিন্তু প্রচুর জন আছে যারা অরিজিনালি ইন্টারভিউতে টাকা দিয়েছে, সেটা তো বাছাই হয়নি। প্রচুর জন আছে, মানে হতে পারে তারা যোগ্য কারণ তারা রিটেন কোয়ালিফাই করেছে, কিন্তু তারা ভয়ে পড়ে টাকা দিয়েছে। এবার টাকা দেওয়া মানে তো ঘুষ দেওয়া, তো ঘুষ দিয়ে চাকরি পাওয়া মানে সে যোগ্য হলেও সে অন্যায় করেছে, তাই তার চাকরিও বাতিল যাওয়া উচিত। এমনি তো আর প্যানেলটা বাতিল হয়নি, কারণ এই প্যানেলে কতজন যে একদম টাকা না দিয়ে আছে সেই সংখ্যাটা খুবই লিমিটেড, একদম টাকা দেয়নি। আমি বলছি না কিন্তু এরা অযোগ্য, যারা রিটেন কোয়ালিফাই করেছে ভালো করে তারা সবাই যোগ্য, কিন্তু অনেকে চাপে পড়ে ভয়ে পড়ে এই সরকারকে টাকা দিয়েছে। বুঝতে পারলে? তো এবার তাদের ক্ষেত্রে সামনে আসছে না, তারা আজকে গলা ফুটিয়ে তারা আন্দোলন করছে এই কারণে, কারণ তাদের কোনো প্রুফ নেই যে ও যে টাকা দিয়েছে তার প্রমাণ নেই, যেটা আমাদের মেদিনীপুরে প্রচুর হয়েছে। বহুত মানুষ আছে যে যারা জমি টমি বিক্রি করে টাকা দিয়ে এই চাকরিতে ঢুকেছে। বুঝতে পারলে? বলো বলো বলো। এবার আপার প্রাইমারি ব্যাপারে, হ্যাঁ এবার আপার প্রাইমারি ব্যাপারে আসছি, এটা ছাড়লাম, এবার আপার প্রাইমারিতে আসি। মেন যেটা আমাদের ফোকাস ছিল আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কথা বলা। তো দেখো আপার প্রাইমারির আমাদের গ্যাজেট অনুসারে যেটা দিয়ে দিয়েছে, সেখানে যা দিয়েছে পারফেক্ট দেওয়া আছে। তোমাকে কি দিয়েছে এখানে আপার প্রাইমারিতে বলেছে, আপার প্রাইমারি মানে আমরা যেটা বুঝি 6 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে? তো এই জায়গাটার কথা বলা হচ্ছে। এখানে যেটা থাকছে, তোমাকে একটা 150 নম্বরের টেড এক্সাম দিতে হবে, যেখানে টেড এক্সাম থাকে কেমন না, সিডিপি, বাংলা, ইংলিশ, এই 3টে সাবজেক্ট তো সবার কমন। এবার যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে থাকে সায়েন্সের পার্ট আর ম্যাথ 60 নাম্বার 30-30 করে, আর যাদের ক্ষেত্রে আর্টস নিয়ে পড়াশোনা করেছে
তাদের ক্ষেত্রে ইতিহাস ভূগোল এই জেনারেল স্টাডিজ পার্ট 60 মার্কস। এই হচ্ছে 150 নম্বরের এক্সাম। এই 150 নম্বরের এক্সামের মধ্যে এবার কি করেছে, নোটিফিকেশনে দিয়েছে এখান থেকে তুমি যত পাবে সেই 150টাকে 40 মানা হবে, মানে 150 পেলে তাকে 40 ধরা হবে। তো সেই 40 থেকে এবার যত নাম্বার কম হবে, মানে 150 যদি 40 হয় তাহলে 15 মানে 4কে বোঝাচ্ছে, ঠিক আছে। তার মানে কেউ যদি টেটে 15 পায় তাহলে সে কোয়ালিফাই হওয়ার জন্য 4 নাম্বার পেয়েছে। কেউ যদি টেটে দেখা গেলো 90 পেয়েছে, তার মানে সে পেয়েছে 24, 40-এর মধ্যে 24 পেয়েছে। এইভাবে তার ক্যালকুলেশন হবে। তো সেই টেট ওয়েটেজটা দেওয়া আছে 40 মার্কস। মানে তোমার যে কাউন্সিলিং হওয়ার পর যখন তোমার লিস্ট বেরোবে, সেই র্যাঙ্কিং এ তুমি কত পাচ্ছ, টেটে যত স্কোর করতে পারবে 150-র মধ্যে তুমি যদি 150 স্কোর করতে পারো তাহলে তুমি 40-এ 40 পাবে। সেখান থেকে তোমার নাম্বার ধীরে ধীরে কমবে। তো এই বেসিসে টেট ওয়েটেজ দেওয়া আছে 40 মার্কস। তার মানে তোমাকে সিডিপি, বাংলা, ইংলিশ, জেনারেল স্টাডিজ হোক আর সায়েন্স পার্ট হোক খুব ভালো করে পড়তে হবে। এখানে যত ভালো স্কোর করবে তত বেশি নাম্বার উঠবে। তাহলে এটা গেল টেট ওয়েটেজের ব্যাপার। তারপরে বলছে এটা রিটেন এক্সাম নেবে 25 মার্কস। এই জায়গাতে একটা ডাউট আছে যে এক্সামটা কেমন, মানে যেমন নানা রাজ্যে হচ্ছে, কোথাও এমন হচ্ছে যে সাবজেক্টের উপর 25 নাম্বারের এক্সাম হচ্ছে, কোথাও এমন হচ্ছে যে হয়তো যে পুরো যেমন কম্পিটিটিভ এক্সামে পিটিটির ব্যাপার থাকে তেমনি হতে পারে। তো এই জন্য এই 25 নাম্বার নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা, ঠিক আছে। তবে এটা বেশিরভাগ চান্স হতেও পারে, হয়তো তোমার সাবজেক্টের উপর থাকতে পারে, কিন্তু সেখানেও অনেক প্রবলেম, কোন সাবজেক্টের উপর দেবে। এবার ধরো এমন স্টুডেন্ট আছে যারা দেখা গেল যে জেনারেল নিয়ে পড়াশোনা করেছে, করেছে, তো সেগুলোর অনেক রকমের ডাউটিং ব্যাপার থেকে যায়। তাই জন্য এই 25 মার্কটা কি হবে এখনো পর্যন্ত ক্লিয়ার নেই, ওটা না দেওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আমি তো জানি না আপাতত, তোমাদের মধ্যে কেউ কোনো খবর পেয়েছো কিনা জানি না, কিন্তু এই 25 মার্কস আপার প্রাইমারিতে কোনো কাট অফ থাকে না তাই না? কাট অফের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পরীক্ষায় কিছু বলেনি। এখন যে গ্যাজেট দিয়েছে সেখানে কোনো তাই বলেনি। হ্যাঁ, এর আগে যত গ্যাজেট আছে সব এক্সামে একটা কাট অফ থাকতো, কোথাও 40%, কোথাও 60% এরকম কাট অফ থাকতো। কিন্তু বর্তমান গ্যাজেট অনুসারে এরকম কোনো কাট অফ দেয়নি। ওরা বলছে যে তুমি যত পাবে তার উপর ফাইনালি একটা লিস্ট টাঙাবে, এটা বলতে চাইছে। তো এখানে এখনো পর্যন্ত কোথাও কোনো কাট অফের গল্প শোনায়নি। তো এখানে যেমন 100 নাম্বারের মধ্যে 40 নাম্বার টেটের উপর দিয়েছে। রিটেন এক্সাম যেটা, এটা হতেও পারে সাবজেক্ট, এটা যতক্ষণ না তোমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বা যতক্ষণ না আর কোনো কিছু ডিটেলস দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা থাকছে, ঠিক আছে। আপাতত আমার ক্ষেত্রে ক্লিয়ার, আমি তো ক্লিয়ার নয়। যদি কেউ ক্লিয়ার থাকো তাহলে জানাতে পারো, বা কেউ যদি কোথাও থেকে কিছু শুনে থাকো তাহলে এটা আমাকে বলতে পারো। গেল এইটুকু, ঠিক আছে। নাম্বার তো সাবজেক্ট পেলেই হবে স্যার, কারণ ডেসক্রিপটিভ হবেই না 25 নাম্বার। 25 নাম্বার ওএমআর বেস তো প্রথমত বলে দিয়েছে, ডেসক্রিপটিভে তো প্রশ্ন উঠছে না। এবার সেখানে যেটা দাঁড়াচ্ছে ওএমআর বেসে, সেখানে ওই জায়গাটা দাঁড়াচ্ছে যে সাবজেক্টের হবে নাকি অন্য কোথাও মতো পিটিটিটি হবে। অনেক জায়গায় বিআরএ টিআরএর এক্সাম গুলো নর্মালি সাবজেক্টের উপর বেস করে মনে হচ্ছে, ঠিক আছে। তো সেই হিসেবে বিআর টিআরএর এক্সাম যারা দিয়েছে তারা বলতে পারবে এটা সাবজেক্টের উপরেই আই থিঙ্ক হচ্ছে, তাই তো। বিআর এর এক্সাম দিয়েছো কেউ? বলো, একটু রিপ্লাই করো। এমন কেউ আছো? বলো কি বলছো? হ্যাঁ স্যার, একটা কথা বলছি, এই যে রিটেন এক্সামিনেশনটা দিয়েছেন এটা আমার মনে আছে, যখন সিটেট এর আপার প্রাইমারি আমি ফর্ম ফিল আপ করতে গেছিলাম, ওখানে বলেছিল একটা সাবজেক্ট লাগবে, সে সাবজেক্ট আমার হয়নি, তাই দিতে পারিনি। সাবজেক্ট চেয়েছিল, কিন্তু আমার তো আমি সাবজেক্ট কি দেবো, আমার তো সাবজেক্ট এডুকেশন অনার্স। এবার আপার প্রাইমারিতে তো ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, যারা ম্যাথ, যারা স্কুল সাবজেক্ট আছে তারা তাদের মতো দিয়েছে, এবার আমার এডুকেশন ছিল না, দিতে পারিনি আমি। সিটেটে কিন্তু এখানে সাবজেক্ট চেয়েছিল ওই জায়গাটা। নরমালি এখানে এখনো পর্যন্ত এখানে কিছু বলা নেই, তবে এখানে বলার পরে সেটা ক্লিয়ার হবে। তবে সাবজেক্টের চান্সটা অনেক বেশি, তুমি যে কোনো সাবজেক্টে বসতে পারো। তোমার যদি ওটা এমনি গ্র্যাজুয়েশনে না থাকে বা তোমার ইয়েতে গ্র্যাজুয়েশনে না পড়ে থাকো, কিন্তু বিএড এ পড়েছো, বিএড এর পেপার হিসেবে আছে, সেখান থেকেও তুমি সুযোগ পাবে। ওই সাবজেক্টের উপরে নিতে হবে তো, মানে দিতে হবে, যেহেতু 8 অবধি পড়াবে, কিন্তু ওটা সাবজেক্টই নেবে, তাই তো?
আরেকবার রিপিট করো, কি বলতে চাইছো শুনতে পারলাম। স্যার বলছি যে সাবজেক্টের কথা বলছে না, ওখানে সাবজেক্ট বলতে স্কুল সাবজেক্টে নিতে হবে তো, আদার্স কোনো সাবজেক্ট তো দিতে পারবে না নাকি? চুজ তো করতে হবে স্কুল সাবজেক্টের মধ্যে, যেরকম হিস্ট্রি মানে জিওগ্রাফি বাংলা ইংলিশ এসবগুলোর মধ্যে নাকি? এটাই প্রবলেম হয়ে যাচ্ছে, মানে প্রবলেমটা ওখানেই দাঁড়াচ্ছে, যেহেতু এটা আপার প্রাইমারি, এখানে তো 6 থেকে 8 আছে, তো 6 থেকে 8 তো নিশ্চয়ই এডুকেশন পড়ানো হয় না, তাই না? তো এবার এখানে সেই যারা এডুকেশন নিয়ে পড়েছে তাদের ক্ষেত্রে কি হবে, এইটা একটা প্রবলেম থাকছে। কি বললাম বুঝেছো? এবার তাদের ক্ষেত্রে হবে এখানে, তো সেই প্রবলেম গুলো মেটানোর জন্য এটা কি করবে, এখানে পিটি করবে নাকি কি করবে এটা ক্লিয়ার নেই। এটা যতক্ষণ না পুরো আমাদের এখানে ক্লিয়ার না করছে আমরা সেটা বলতে পারছি, বোঝাতে পারলাম? কারণ অন্য রাজ্যে দেখো অন্য সিস্টেম থাকে, অন্য রাজ্যে দেখা যাচ্ছে যারা এডুকেশন নিয়ে পড়েছে তাদের হয়তো দেখা যাচ্ছে যে তাদের 6-8 সেখানে এডুকেশন থাকতে পারে, তো আমাদের তো সেটা নেই। তো যারা ধরো অন্য সাবজেক্ট নিয়ে অনার্স করেছে, যেগুলো 5 থেকে 6 থেকে 8 এর মধ্যে সেই সাবজেক্ট গুলো নেই, তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি পরীক্ষা বসতে পারবে না? তারা তো কমপ্লেন করবে না। তারা পাশের সাবজেক্টে বসবে, মানে তাদের যাদের পাশের ধরো বাংলা ছিল সেই বাংলাতে বসতে হবে। ওই যে ভাগ আছে না, যারা সোশ্যাল সায়েন্সের একটা পার্ট 3টে, ওখানে তো ওদের পড়তেই হচ্ছে, যে কোনো একটা পার্ট নিতে হচ্ছে, হয় সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিতে হচ্ছে নাহলে আর্টস ব্যাকগ্রাউন্ড নিতে হচ্ছে, ওর মধ্যে একটা সাবজেক্টটা দিতে হবে। এই জায়গাগুলো তোমার থাকছে, তো আমি এই জায়গাটার 99% চান্সই এটা সাবজেক্টের এক্সাম হবে, যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে, ঠিক আছে? তো তুমি তো এমনি 9 থেকে 12 যারা পরীক্ষা দেবে তারা তো সাবজেক্টে পড়ছো, তার সাথে এটা তোমার কাজ হয়ে যাবে। এবার যেটা আছে, তাহলে তোমার টেড ওয়েটেজ থাকছে 40 মার্কস, এই জায়গাটা তোমাকে যত তুলবে তত নাম্বার আসবে। 25 নাম্বার এখনো পর্যন্ত ধোঁয়াশা থাকছে, পিটি যদি হয় আলাদা ব্যাপার, সাবজেক্ট যদি হয় সাবজেক্টের ব্যাপার থাকবে। বাকি যে নাম্বার থাকছে, একটা হচ্ছে ইন্টারভিউ 15 মার্কস, তার সাথে ডেমো এখন সব এক্সামে লাগছে, তাই ইন্টারভিউ আর ডেমোর প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাকে ইনিশিয়াল ভাবেই স্টার্ট করতে হবে, কারণ প্রচুর স্টুডেন্ট আছে দেখা যায় রিটেন তো কোয়ালিফাই করে যাবে, কিন্তু দেখা যাবে ইন্টারভিউ বা ডেমো দিতে গিয়ে কথা বলতে পারবে না, জড়তা থাকবে। তো সেগুলো কিন্তু এখন থেকে ক্লিয়ার করা উচিত। তো এটার জন্য ইন্টারভিউ বা ডেমো সেশনের বা ইন্টারভিউ ডেমো ক্লাস করা উচিত, বা আর একটা কাজ করা উচিত, যারা ক্লাস করতে পারবে না বা কোথাও ধরার মানে ঢোকার মতো টাকা নেই, সেরকম যদি পরিস্থিতি যাদের থাকে তারা কি করতে পারে, ইউটিউবের জন্য ভিডিও শুট করতে পারো, ভিডিও রেকর্ডিং করতে পারো, নিজে সেই ভিডিও দেখতে পারো, সেখান থেকে তোমার অনেকটা ডেভেলপ হবে, ঠিক আছে, অনেক উন্নতি হবে। তো সেটা একটা কাজ করতে পারো। তো লেকচার ডেমনস্ট্রেশন এখন সব জায়গায় থাকবে, তো এখানে যেটা 5 দিয়েছে, আর তার সাথে সেই একই টিচিং এক্সপিরিয়েন্স 5 নাম্বার রেখেছে, এখানে সেই 1 ইয়ার অনুসারে 1 নাম্বার করে দেওয়া আছে। এগুলো যদি চেঞ্জ হয় তো চেঞ্জ হবে, আপাতত এটার উপরে তোমার আপার প্রাইমারি থাকবে। তাহলে আপার প্রাইমারি কেস এটা গেল। এবার যেটা থাকছে গ্রুপ সি গ্রুপ ডি, এই পরীক্ষাটা যেটা হচ্ছে, এটা সম্ভবত এই যে 9 থেকে 12 এর যে ঘটনা চলছে তার উপর অপেক্ষা করে মনে হয় এটা। এমনি তো মমতা ব্যানার্জি তো বলে দিয়েছে অলরেডি যে কত কি সিট আছে বা কি হবে, কিন্তু এখনো সরকারি ভাবে কোনোভাবে অ্যানাউন্সমেন্ট বা কোনো রকম ভাবে নোটিশ দেওয়া হয়নি। তো এই নোটিশটা আশা করি তাড়াতাড়ি দিয়ে দেবে, কিন্তু এটা মনে হয় ডিপেন্ড করছে কিছুটা যে 9 থেকে 12 এর উপর কতটা কি আন্দোলন করছে, এর কতটা প্রেশার আসছে। কারণ এরা একটু চালাকি সব জিনিসেই করছে, এরা ওই এসএসসি গ্রুপ মানে গ্রুপ সি গ্রুপ ডির সাথে স্কুলের টিচারদেরকে প্রথমে ডিভাইড করেছে যাতে আন্দোলনটা বড় না হয়, তাই প্রথমে এদের দুজনকে ভাগ করে দিয়েছে, তারপর যোগ্য ভাগ করেছে, তারপর প্যানেল গুলোকে সেপারেট করেছে, ইচ্ছে করে করছে যাতে বড় আন্দোলন না হয়। তো গ্রুপ সি গ্রুপ ডিও একসাথে যদি নোটিশ দিয়ে দিত তাহলে দেখা যেত স্কুল টিচারদের সাথে ওরা একসাথে আন্দোলনে নেমে যেত। সেইটা যাতে না হয় সেই কথাটা মাথায় রেখে কি করেছে, গ্রুপ সি গ্রুপ ডিটাকে স্টপ করেছে, আগে এটাকে দিয়েছে, এটা কিছুটা চাপ কমে যাবে, দেন আবার গ্রুপ সি গ্রুপ ডিটা এইরকম প্ল্যান করে ওটা করছে। কারণ অলরেডি ওটা কত কি নোটিফিকেশন হবে এভাবে সব জানা গেছে। তো তুমি আপার প্রাইমারি পরীক্ষা কবের মধ্যে হবে, কোর্টের নিয়ম অনুসারে কোর্টের যে অর্ডার কপি আছে সেটা বলেছে 26শে মার্চ, মানে 2026-এর মার্চের মধ্যে, 2026-এর মার্চের মধ্যে আপার প্রাইমারি এক্সাম নিতে হবে। তার মানে তুমি আপার প্রাইমারির এক্সাম, 9 থেকে 12 এর এক্সাম, আবার গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম, এতগুলো এক্সাম থাকছে কার মধ্যে, তোমার জুন মাস, এটা জুন থেকে শুরু করে মার্চের মধ্যে। এবার এতগুলো এক্সামের মধ্যে তুমি যদি কোনোটা নেগেটিভ ভাবো, বাকি কোনোটা তো একটা না একটা হবেই। তাহলে তোমার এই মুহূর্তে উচিত নেগেটিভ কথা না ভেবে, এতগুলো এক্সাম আছে
তো এগুলোর উপর বেস করে পড়াশোনা করো, ঠিক আছে? স্যার এতগুলো এক্সামের জন্য প্রিপারেশন নেওয়াটা কি ঠিক হবে? মানে আমি কি করবো বলুন, আমি বুঝতে পারছি না। এবার হয়তো তুমি ভাবছো যে আমি কি নিয়ে পড়বো। এক্সাম দেখো, যখন এখন যতক্ষণ না পুরো ক্লিয়ার হচ্ছে না, আমাকে সবই পড়তে হবে। যেমন তুমি এখন ভাবছো যে আমি গ্রুপ সি গ্রুপ ডি করবো, ঠিক আছে, এটা কোশ্চেন আসছে। যারা হয়তো ভাবছে যে আমি 9 থেকে 12 দেবো, তাদের ক্ষেত্রে আমরা গ্রুপ সি গ্রুপ ডি পারবো কিনা। এখন আগে তোমার ক্ষেত্রে ডিসিশন নিতে হবে যে তুমি কোন জিনিসটা বেশি টাচে আছো। তুমি যদি দেখো যে আমি 9 থেকে 12 এর সিলেবাসে বেশি টাচে আছি, তাহলে তোমাকে এটা বেশি জোর দিতে হবে। আমি ধরুন এটাই কাজে আছি, তাহলে এক্ষেত্রে কি আমার অন্য পরীক্ষার দিকে এগোনোটা উচিত হবে? হ্যাঁ, এবার সব জায়গায় কম্পিটিশন হিউজ। তো তোমার যদি মনে হয় 9 থেকে 12 এ তুমি বেশি টাচে আছো, তাহলে এটাতে বেশি সময় ইনভেস্ট করাটা খুবই জরুরি, টাইমটা লিমিটেড, এটাই তুমি বেশি ফোকাস করো। কিন্তু এখন যদি তারপরে কোনো কারণে মানে এটা ভেঙে পড়বে না যে স্যার আমি 9 থেকে 12 দিয়ে ভালো করে শুরু করলাম, আমি তো গ্রুপ সি গ্রুপ ডি স্টার্ট করিনি, কিন্তু দেখা গেল হঠাৎ করে আমাকে 9 থেকে 12 বসতেই দেয়। কারণ যতক্ষণ না ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, ফর্ম ফিল আপ লেট করে রেখেছে, 16 তারিখ না কত তারিখ একটা করে রেখেছে মেবি। তো এখনো তো তোমার হাতে 10-11 দিন আছে, তুমি এই 10-11 দিন কি করবে, সেটা একটা প্রবলেম চলে আসছে। তো যাদের ক্ষেত্রে 9 থেকে 12 টাচে আছো বা 9 থেকে 12 দেবে একদম ফাইনাল ডিসিশন করে রেখেছো, তাদেরকে আমি সাজেস্ট করব 16 মানে ফর্ম ফিল আপ যতক্ষণ না হচ্ছে তার আগে পর্যন্ত তুমি এটার উপরেই ফোকাস করো। যারা গ্রুপ সি গ্রুপ ডি দেবে, এটাই তোমার লাস্ট সম্বল। তুমি 9 থেকে 12 অতটা ভালো টাচেও নেই আর পারবেও না মনে হচ্ছে, তো তারা গ্রুপ সি গ্রুপ ডি এখন থেকেই শুরু করে দেবে। যারা মনে করছো যে না আমি আপার প্রাইমারি দেবো, তাদের জন্য শুভশ্র, মানে তাদের ক্ষেত্রে টাইমটা অনেকটা পাবে, প্রায় 7 মান্থ পাবে, 7 to 8 মান্থ। তারা যদি এখন থেকে কেউ শুরু করে, তাহলে ডেফিনেটলি তাদের ক্ষেত্রে কোয়ালিফাই করার চান্স 100% পুরো বেড়ে যাবে, মানে এই মুহূর্তে যদি তারা ঠিকঠাক করে। এবার শুধু তো তাই নয়, যখনই এগুলোর প্রবলেম মিটে যাবে সঙ্গে সঙ্গে প্রাইমারির এক্সাম হবে। এবার যারা আপার প্রাইমারির সাথে প্রাইমারি রিলেট করে এক্সাম দেওয়া যায়, কারণ আপার প্রাইমারিতে যা পড়তে হচ্ছে প্রাইমারিতে প্রায় অনেকটা তাই পড়তে হবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপার প্রাইমারির সাথে প্রাইমারি রিলেট করে এক্সাম দিতে পারবে। তো যারা আপার প্রাইমারি ফোকাস করবে এখন থেকে, তারা প্রাইমারির সাথেই করবে। যারা গ্রুপ সি গ্রুপ ডি দেবে, তারা চাইলে গ্রুপ সি গ্রুপ ডির মতো পড়াশোনা করবে। যারা মনে করছো না আমি 9 থেকে 12 করবো, তো 9 থেকে 12 ফোকাস করবে। কিন্তু যদি কোনো কারণে কোনো 16 তারিখের ফর্ম ফিল আপ বা তার আগে, আজকেই তো মনে হয় একটা কোর্টের রায় হওয়ার কথা ছিল, কিন্তু এরা তো করবে না। এটা যতদূর সম্ভব এটাকে কোনোভাবে কিছু করবে না, ও যা আছে এরকম হয়ে যাবে সবকিছু। ভালো একটা অ্যামাউন্টও উঠবে, কারণ এখানে দেখো প্রচুর, প্রায় 40 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে পারে। ফর্ম ফিল আপ গাদাজনই করবে, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। পরীক্ষা কজন সিরিয়াসলি দিতে যাবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সবাই করবে। এবার 500 টাকা করে ফর্ম ফিল আপ আছে, কিছু জনের মনে 200 কি 250 আছে। যাই হোক, অনেক অ্যামাউন্ট এখানে, ভোটের আগে এটা একটা বিশাল অ্যামাউন্ট। তো সেই জায়গাটা ওরা কোনোভাবেই এ করবে না, তো তারা তাদের জায়গা দিয়ে বিজনেস সুন্দরভাবে চালাবে। তোমাকে তার মধ্যে তোমার জায়গাটা ঠিক রাখতে হবে। আর যেহেতু এখানে একটা জিনিস কোর্টের নিয়ম আছে, কোর্টের নিয়ম অনুসারে নভেম্বরের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে, তাই এই জিনিসটা ভেবে মিনিমাম পড়ো যে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু জুন থেকে নভেম্বরের মধ্যে তোমার হাতে জয়েনিং লেটার চলে যাবে, তুমি একটা স্কুলে জয়েন করে যাবে। এর থেকে বড় কিছু হয়, এর থেকে বড় কিছু হয় না। তো সেই জন্য আমি শুধু এইটুকু ভোট 2026-এ, বলো কি বলছো? ভোট 2026-এ কি মাসে হবে? ওটা মার্চ এপ্রিল হবে। স্যার ওই সময় কি আর আপার প্রাইমারিটা হবে? আপার প্রাইমারি তার আগে হয়ে যাবে। আপার প্রাইমারি ডেট বলাই আছে, কোর্ট থেকে অর্ডার কপি আছে, কোর্ট পুরো বলে দিয়েছে যে 31শে মার্চের মধ্যে এক্সাম দিতেই হবে। এবার সেটা হয়ে যেতে পারে জানুয়ারি মাসে, হয়ে যেতে পারে। সিঙ্গেল বেঞ্চের রায় আছে, ডিভিশন বেঞ্চ তো নেই। হ্যাঁ, এখন তুমি বলো যে আবার ওখানে গিয়ে যদি আবার কিছু প্রবলেম, সেটা দেখো, সেটা তো নিয়ে আমরা ওরকম বসে ভাবলে তো আর চলে না। কারণ এতদিন যেখানে আমরা আসান সবকিছুই মানুষ আছে, এই যে কে ভেবেছিল সরকারি চাকরি করার পর 5 বছর 6 বছর পরে এরকম চাকরি চলে যেতে পারে? ওরা কি জীবনে কল্পনা করেছে? এরকম অনেক কিছুই হতে পারে, ঠিক আছে। তো আপাতত যা অর্ডার কপি আছে, যা দিয়েছে সেই অনুসারে তো আমাদেরকে এগোতে হবে, তাই না? স্যার হুম। বলছি যে আমরা যারা ডিএলএড করেছি তারা তো আপার প্রাইমারি দিতে পারবো, তাই তো? ডিএলএড থাকলে তো আপার প্রাইমারি আরামসে দিতে পারবে। ওটাই অ্যাকচুয়ালি ডিএলএড এর স্যার। জন্যই আপার প্রাইমারি, প্রাইমারি যারা উপরে তারা তো পরীক্ষায় বসতে পারবে, তাদেরকে আবার গ্র্যাজুয়েশনে একটা নাম্বার লাগবে।
কিন্তু যারা অলরেডি তোমার ডিএলএড ক্যান্ডিডেট তাদের তো গ্র্যাজুয়েশনও পার্সেন্টেজ লাগবে। বলো আর কে কি বলছো? স্যার বলছি কই যে এনআইওএস এর যে ডিএলএডটা সেটা কি গ্র্যান্টেড হবে? ওটা নিয়ে কি লাস্ট অর্ডার কপি কি আছে, ওটা কি ভ্যালিড করেছে নাকি কি করেছে আমি ওটা ঠিক বলতে পারছি না গো। জানি না। লাস্ট ওটার ভ্যালিডিটি কি দিয়েছে, মানে একটা কিছু শুনছিলাম তো, ওটার তো কেসের মনে হয় রায় হয়ে গেছে না, নাকি এখনো ঝুলে আছে? হ্যাঁ ওটা শুনেছিলাম যে এনআইওএস ভ্যালিড বলেছে। তো তাহলে আর প্রবলেম হবে, তুমি তো নিজের রায় তো তোমাকে জেনে রাখতে হবে বাবা। এটা আপনার কাছে কি আপডেট আছে স্যার? এটা আমি জানি, কিন্তু আপনার কাছে যেটা থাকবে সেটা পারফেক্ট। ঠিক খবরটা আমার কাছে জানা নেই, তবে আমার মনে হয় রায় হয়ে গেছে। আচ্ছা আর যদি তারাও করেছে যতদূর সম্ভব, আমার যতটুকু মনে হচ্ছে। আর যদি নতুন করে যে রেজিস্ট্রেশন হয়ে গেছে 24-26-এর, তাহলে কি ডিএলএড এই যে আপার প্রাইমারি তো বসে যাবে? সেটা যত দেখো এবার যেটা অ্যানাউন্স করেছে সবকিছুতেই তাই করছে যে পুরো সার্টিফিকেট লাগবে, মানে পুরো কমপ্লিট লাগবে, ওই পার্সিংকে ভর্তি দিচ্ছে না কোনোভাবে। স্যার এসএসসি এর ক্ষেত্রেও কি তাহলে যারা বিএড রানিং তারা বসতে পারবে না? কাউকে বসতে দিচ্ছে না, যাদের পুরো কমপ্লিট আছে। এবং তার জন্য সমস্ত যে কলেজগুলো ইউনিভার্সিটি গুলো আছে না, সেই ইউনিভার্সিটি গুলোতে অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে যে প্রত্যেকে গিয়ে প্রফেশনাল সার্টিফিকেট তুলে নিতে। মানে অলরেডি সমস্ত ইউনিভার্সিটি গুলো প্রফেশনাল সার্টিফিকেট দেওয়া শুরু করে দিয়েছে। যেহেতু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 16 তারিখ থেকে, তাই এই মুহূর্তে প্রফেশনাল সার্টিফিকেট মিনস তুমি হয়তো কোনো একটা ইউনিভার্সিটিতে বিএড করেছো, এবার দেখা যাচ্ছে তোমার কমপ্লিট হয়ে গেছে বিএড, কিন্তু তুমি ওই যে বিএড এর সার্টিফিকেটটা পাওনি, তো সেই সার্টিফিকেটটা এখন প্রফেশনাল সার্টিফিকেট একটা তুলে নিতে বলছে, কারণ ওটা দিয়েই ফর্ম ফিল আপ হবে, আর ওটা তারাই পাবে যাদের পুরো কমপ্লিট হবে। স্যার বিএড এ কি সরি ফর্ম ফিল আপে কি বিএড এর সার্টিফিকেট লাগবে? ওই লাগবে, ওই প্রফেশনাল সার্টিফিকেট। প্রফেশনাল সার্টিফিকেট নালে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না। ঠিক আছে কলেজে, বাট আমার নিয়ে আসা হয়নি আর কি। এটা তোমাকে তুলে রাখতে হবে সবাইকে, প্রফেশনাল সার্টিফিকেট না হলে ফর্ম ফিল আপ করতে দেবে না। ওই জন্য সমস্ত ইউনিভার্সিটিকে অলরেডি চলে গেছে, যার জন্য সমস্ত ইউনিভার্সিটি অলরেডি প্রফেশনাল সার্টিফিকেট 2 তারিখ থেকে দেওয়া শুরু করে দিয়েছে। স্যার যদি আপনি একটু বলতে পারেন তো খুব হেল্প হয়, যে ওই যে এনআইওএস এর ডিএলএডটা হবে কিনা। আচ্ছা আমি দেখছি, যদি কোথাও থেকে খবর পাই জানাবো, ঠিক আছে? ওটা তো শুনছি এনআইএস তো নাকি 22-এ যারা আমরা দিয়েছিলাম, আমার তো বিএড বাদ দিল, সেক্ষেত্রে এনআইএস নাকি বাদ দিয়েছে কোর্টের রায়ে, সেরকমই তো শুনছিলাম। কি জানি, ওটা আমি ঠিক জানি না গো। দেখো না, আচ্ছা ঠিক আছে আমি এবার চেষ্টা করছি। আসলে আমার তো এই মুহূর্তে সিরিয়াস সংগ্রাম। এবারে ক্লাসের ব্যাপারটা বলুন, মানে কি চালু করবেন তাড়াতাড়ি, আর আমি কি এখন কন্টিনিউ করবো না এক্সামের পরে ওটা স্টার্ট করবো আপারটা? এটা আজকে আমি আপার প্রাইমারির ব্যাপার আর গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে, ঠিক আছে? তো আমরা চাইছি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে ব্যাচ শুরু করতে, ঠিক আছে? এবার সেই ব্যাচটা কিভাবে করতে চাইছি যাতে স্টুডেন্টদের একটু মানে বাজেট ফ্রেন্ডলি হয় এবং কম খরচ হয়, তার উপর মাথায় রেখে আমরা একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি। প্রথমত হচ্ছে আপার প্রাইমারি স্টুডেন্টদের টাইম একটু বেশি পাবে গ্রুপ সি গ্রুপ ডির তুলনায়। এবার গ্রুপ সি গ্রুপ ডিতে পড়তে হচ্ছে, আমি যদি গ্রুপ সির কথা বলি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাকে 4টি টোটাল গ্রুপ সির পরীক্ষা হচ্ছে, কোনটা প্রায় 60 মার্কস মেবি, ঠিক আছে? আর গ্রুপ ডি তে হচ্ছে 45 মার্কস, ঠিক আছে? এবারে আমি যদি গ্রুপ সির কথাটা বলি, গ্রুপ সি পড়লেই গ্রুপ ডি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি গ্রুপ সির কথাটা ধরেই বলছি। দেখো আমাকে 4টি সাবজেক্ট পড়তে হবে, 15 করে, 15 নাম্বার করে 4টি সাবজেক্ট থাকছে। প্রত্যেকে জানো নিশ্চয়ই 15 নাম্বার করে 4টি সাবজেক্ট থাকছে, তো 15 60 নাম্বার। তো এই 60 নাম্বারের এক্সামটা আমরা প্রিপারেশন দেবো। এই 60 নাম্বারের মধ্যে তোমার কাদের কাজ হয়ে যাবে আপার প্রাইমারি? আপার প্রাইমারিতে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের ক্ষেত্রে ম্যাথ আর তোমার জেনারেল স্টাডিজ পার্টটা মানে সায়েন্স পার্টটা, এটাকে আর এক্সট্রা ভাবে তাকে নিতে হবে না, সে এই পার্টটা এর সাথেই পেয়ে যাবে। মানে কেউ যদি গ্রুপ সি, ধরো কোনো একটা স্টুডেন্ট, আমি সব ভাগগুলো বলে দেই, কোনো একটা স্টুডেন্ট সে চাইছে গ্রুপ সি গ্রুপ ডিও পড়বে, তার সাথে আপার প্রাইমারিও পড়বে, তাহলে আপার প্রাইমারিতে সিডিপি, বাংলা আর ইংলিশ এগুলো আলাদা করে পড়তে হবে, ঠিক আছে? আপার প্রাইমারিতে
আর তার সাথে গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে প্রিপারেশনটা নেবে এইটা কমপ্লিট করলে কিন্তু তার হয়ে যায় আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ। এবার যদি কোনো স্টুডেন্ট দেখা গেলো সে আর্টস ব্যাকগ্রাউন্ডে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আপার প্রাইমারি যখন প্রিপারেশন নেবে সেখানে তার ম্যাথ থাকছে না, সেখানে সে কি পড়ছে, ইতিহাস ভূগোল পাঠ এটা পড়ছে, সিডিপি বাংলা ইংলিশ পড়ছে। সেক্ষেত্রে তাকে কিন্তু সায়েন্স এবং ম্যাথটাকে এক্সট্রা ভাবে পড়তে হবে, যেটা গ্রুপ সি গ্রুপ ডিতে লাগবে। কারণ গ্রুপ সি গ্রুপ ডির কোশ্চেনে কিন্তু সেখানে দেখা যাচ্ছে সায়েন্সও থাকবে, ম্যাথও থাকবে, সব পাঠগুলো থাকবে। তাহলে তোমাকে সেই পাঠটা পড়তে হবে। কম্পিউটারে আমার যদি না দক্ষতা থাকে তখন তো সেখানে তো একটা সমস্যা হবে। কম্পিউটারে যে কম্পিউটারের দক্ষতা যেটা কথা বলছো না, ওগুলো তুমি যে আজকের দিনে যে ক্লারিক্যাল পোস্ট গুলো থাকে সেখানে কম্পিউটারে ওই সির কথা বলছো তো, গ্রুপ সির কথা, এটাই বলতে চাইছো তো? ওই গ্রুপ সিতে যেটুকু টাইপিং টেস্ট হয় না, ওগুলো যখন হয় ওই টাইমে তুমি পেরে যাবে, ওগুলো নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ওটা তুমি আগে মেন প্রিপারেশন নাও, তারপর তুমি যতটুকু টাইম পাবে সবকিছু প্রসেস কমপ্লিট করে উঠতে। আপার প্রাইমারিতে তো ওইরকম রেস্ট্রিকশন নেই যে এর মধ্যেই তোমার সব কমপ্লিট করে দিতে হবে, পরীক্ষা নিতে হবে। তো এরা যেভাবে চলবে তাতে তোমার সেগুলো সব হবে। ওটা এখন মানে অযথা, কারণ ওই টাইপিং স্পিড যেটা না, এখন ধরো তুমি কোনো একটা কম্পিউটার সেন্টারে বসে গেলে দিয়ে তুমি 6 মাস করলে, তারপর দেখবে কিছুদিন বন্ধ করে দিলে তুমি আবার সেই স্পিড কমে। তো এটা সবসময় পরীক্ষার আগে 2 মাস টাইপিং স্পিড করতে, ওটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। বোঝাতে পারলাম? ওই পরীক্ষার আগে যখন দেখবে যে হ্যাঁ আমি এবার টাইপ টেস্ট দিতে যাব, তার আগে 2 মাস টাইপিং টেস্ট করলে আরামসে হয়ে যাবে। গ্রুপ সি তে টাইপিং টেস্ট আছে? হ্যাঁ, আমি জানি না কি আছে ওতে। গ্রুপ সির পার্টে থাকতে পারে, গ্রুপ সির পার্টে, কারণ ক্লারিক্যাল পোস্ট যেহেতু ওখানে কম্পিউটারের পার্টটা থাকতে পারে, ঠিক আছে? তো যাই হোক, ওটা ফুল নোটিফিকেশন এলে ভালো করে বোঝা যাবে। এখন যেহেতু ওটা ফুল নোটিফিকেশন আসেনি, গ্যাজেটও দেয়নি, তাই ওটা এখন কি রেখেছে, কি করেছে, এবার কি করবে, তার কোনো কিছু আপাতত ক্লিয়ার নেই, ঠিক আছে? তো এই জন্য ওটা নিয়ে এখন মাথা না ঘামিয়ে তুমি এইটুকু জানো 60 নম্বরের তো এক্সামটা থাকছে, বাকি 40 নম্বরে কি কি থাকছে সেটা এখন ছেড়ে দাও। তুমি 60 মার্কসের যে এক্সাম হবে সেইটুকু শিওর থাকতে পারো, এইটুকু রিটেন এক্সামটা থাকবে। তো সেখানে তোমার আগের মতোই যেহেতু 2016 প্যাটার্ন ফলো করছে, সেক্ষেত্রে এই জায়গাটা তোমার থাকছে 2016 প্যাটার্ন অনুসারে। বাকি 40 নাম্বার তো এখানেও চেঞ্জ হয়েছে, তো ওখানেও চেঞ্জ হতে পারে। তো সেই জন্য সেটা নিয়ে এখন কথা না বাড়িয়ে রিটেন এক্সামের জন্য প্রিপারেশন একটা নিতে পারো যদি মনে করো, ঠিক আছে? তো আমরা এখন যেটা চাইছি যে একটা ব্যাচ ওরকমই করব যেগুলো প্রতিটা সাবজেক্ট ওয়াইজ একটা সেপারেট ব্যাচ থাকবে, মানে ম্যাথ স্পেশাল ব্যাচ থাকবে, ইংলিশ স্পেশাল ব্যাচ থাকবে, জিকে স্পেশাল ব্যাচ থাকবে, এরকম প্রতিটা জেনারেল সেই স্পেশাল ব্যাচ থাকবে, যাতে কেউ যদি মনে করে আমি শুধু ম্যাথ পড়বো পড়তে পারে, ইংলিশ পড়বো পড়তে পারে, এই জিনিসটা যাতে সুবিধা হয়, একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে একসাথে কেউ যদি পুরো কম্বাইন প্যাকেজ নিতে চায় সেটাও নিতে পারে, তারও ব্যবস্থা আমি করতে চাইছি, ঠিক আছে? এবার যেটা ঘটনা হচ্ছে যে স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাট এ টাইম একটা অ্যামাউন্ট দেওয়া, যে কোনো যত অ্যামাউন্ট রাখো, তুমি যদি 1000 টাকাও রাখো, 2000 টাকাও রাখো, 500 টাকাও রাখো, তাও যে কোনো কিছুতে একটা ওয়ান টাইম পেমেন্ট করলে 2-3টা প্রবলেম। নম্বর 1 প্রবলেম কি? নম্বর 1 প্রবলেম হচ্ছে তুমি যখনই ওয়ান টাইম পেমেন্ট করবে আমাকে সেই পেমেন্টের সাথে সাথে টিচারদেরকেও করে দেবে, ঠিক আছে? এবার যদি দেখা যায় পরীক্ষা লেজি করে, পরীক্ষা যদি ভালো করে বুঝবে আমার কথাটা, পরীক্ষা ধরো দেখা গেল কোনো কারণে লেট করে, স্বাভাবিক। আমি ধরো আজকে তোমার কাছ থেকে কথার কথা আমি 2000 টাকা নিলাম, ঠিক আছে? ওয়ান টাইম পেমেন্ট নিলাম, 2000 টাকা নিলাম। এবার তুমি হয়তো 8 মাসের জন্য কি 6 মাসের জন্য আমাকে 2000 টাকা দিবে, ঠিক আছে? এবার তুমি 2000 টাকা দিয়ে 6 মাসের ক্লাস পাবে, এই কথাতেই তোমার সাথে পড়ানো চললো, ক্লাস চললো সবকিছু। দেখা গেল কোনো কারণে পরীক্ষা আরো 2 মাস পিছিয়ে গেল। এবার যে টিচাররা পড়াচ্ছে তারা দেখা গেল 6 মাস কোর্স কমপ্লিট, তারা তারপরে আর পড়াবেন, তাহলে তখন তো একটা ইনস্টিটিউটের উপরে প্রেসার পড়ে যায়। কোথা থেকে দেবে? কারণ তোমার অ্যামাউন্ট তো টিচার থেকে পাঠাতে হচ্ছে, ইনস্টিটিউটে বাকি খরচ সামলাতে হচ্ছে, তাহলে কোথা থেকে তারা দেবে? তাহলে এটা একটা প্রবলেম হয়ে যায়। তখন কি হয়, যে মুহূর্তে এক্সাম এলো সেই মুহূর্তে কি হচ্ছে, চাপ হয়ে গেল, দেখা গেল যে আর কন্ট্রোল করা সম্ভব না। এটা স্বাভাবিক। ওয়ান টাইম পেমেন্টে এই প্রবলেমটা কিন্তু প্রচুর হয়, এটা স্বাভাবিক, আমি ফেস করছি। কারণ টিচারকে তুমি পেমেন্ট করতে পারবে না, তো টিচার কেন পড়াবে?
তো টিচারকে পেমেন্ট করতে গেলে স্টুডেন্টের কাছ থেকে নিতে হবে, স্টুডেন্ট দিতে রাজি নয় কারণ সে ওয়ান টাইম পেমেন্ট করেছে। প্রশ্ন এখানে থেকে যায়। তো এই জন্য ওয়ান টাইম পেমেন্টে একটা বড় সমস্যা আমি যেটা ফেস করছি লাস্ট 2 বছর ধরে। তো আমি এই জন্য ওয়ান টাইম পেমেন্টের বিরোধিতা করতে চাইছি। শুধু কিছু স্টুডেন্ট চায় বলে বাধ্যই করি, কিন্তু আমি এটার বিরোধিতা করতে চাইছি। হ্যাঁ, এবার সুবিধা কি মান্থলি পেমেন্টে কি, যে হ্যাঁ বাবা আমার এত করে কেউ ধরে 300 টাকা কি 400 টাকা একটা মাসে রাখা হলো, সে করলো, তখন টিচারও প্রতি মাসে মাসে তার মান্থলি পেমেন্ট পাচ্ছে, সেও সিরিয়াসলি পড়বে, স্টুডেন্টও সিরিয়াসলি পড়বে, প্রত্যেকেই সিরিয়াস থাকে। অনেক সময় এটা দেখা যাচ্ছে যে ক্লাসরুমে বাধ্য হয়ে, আমি যেমন আরআরবি এনটিপিসি তে ক্লাস বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, ক্লাসরুমে দেখছি পরীক্ষা যে লেজি হচ্ছে 2-3 ক্লাস করছে, তাহলে আমাকে তো কন্টিনিউয়াসলি ক্লাস করে যেতে হচ্ছে, টিচারকে তো আমাকে সেম পেমেন্ট করতে হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ক্লাসরুমে 2-3। সমস্যা এই হয়ে যায়, কারণ যখনই পরীক্ষা লেজি হয়ে যায় তখন দেখা যাচ্ছে স্টুডেন্টই ক্লাসে নেই, অথচ আমাকে টিচারকে কন্টিনিউ পেমেন্ট করে যেতে হচ্ছে, পার ক্লাস ধরে হোক পার মাস ধরেও করে যেতে হচ্ছে। এবার দেখা গেল যে মুহূর্তে পরীক্ষা তখন আমার অলরেডি সব পেমেন্ট করা হয়ে গেছে, টিচার আর তখন বলছে আমি তো পড়িয়ে গেছি, আর 2জন স্টুডেন্ট থাকুক 4জন স্টুডেন্ট থাকুক আমি তো টাইমটা ইনভেস্ট করেছি, এমন তো নয় আমি টাইম দিই, এখন যদি কেউ ক্লাস না করে আমার তো দোষ নেই। কথাটাও যুক্তিযুক্ত। এই সমস্যা বহুত ফেস করতে হয়, তাদের সব দিক দিয়ে প্রবলেম, স্টুডেন্টেরও ক্ষতি, টিচারেরও ক্ষতি, সব। হ্যাঁ, যদি এরকম জায়গাটা হয় যে কোনো একটা পরীক্ষা একদম গ্যারেন্টি 3 মাসের মধ্যে, যেমন প্রাইমারি টেট যেমন অ্যানাউন্স হয়, দেখা গেল 2 মাস বাকি আছে, নোটিফিকেশনও হয়ে গেছে, একদম পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেছে, সব ফাইনাল, তখন মানা যায়, তখন ঠিক আছে ওয়ান টাইম পেমেন্ট নিয়ে একসাথে ক্লাস করে এতগুলো ক্লাসের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু যখন এরকম ডেট না থাকে, যে এক্সামের ডেট ফাইনালি, যেমন এখন জানো কি একটা মোটামুটি ডেট দিয়েছে 9 থেকে 12 এর জন্য, কিন্তু এখন তো তোমার গ্রুপ সি গ্রুপ ডির কোনো ডেট নেই, আপার প্রাইমারি ফাইনাল ডেট নেই, তাহলে আমরা কি করে গ্যারান্টির সাথে একটা ওয়ান টাইম পেমেন্ট নিয়ে নেব? তাতে আমার মনে হয় স্টুডেন্টেরও ক্ষতি হবে, টিচারেরও ক্ষতি হবে, আর লাস্ট মিনিটে আমি সেই ভালো জিনিসটা দিতে পারছি না, তাতে আমি শান্তি পাচ্ছি না, মানে আমার এরকম কোর্স আমি শুরু করতে চাই না। তার জন্য আমি চাই যে বাবা যতগুলো সাবজেক্ট যে পড়বে সেরকম সাবজেক্ট অনুসারে একটা ফিজ রাখবো, ফিজ স্ট্রাকচার একটা বানাবো। যদি এই কথায় তোমরা আজকে আলোচনা করার মেন বিষয়বস্তু আমার এটাই, যে আগে তোমাদের সাথে এগ্রি হওয়াটা খুব ইম্পর্টেন্ট, তো তোমাদের সাথে আলোচনা করে নেবো, কালকের মধ্যে আমি তাহলে লিস্ট বানিয়ে দিয়ে দেবো, যে যে মেসেজ করবে ইন্টারেস্ট থাকবে যে স্যার আমি পড়তে চাই, পেমেন্ট ডিটেলসটা পাঠান, তো পেমেন্ট ডিটেলস কোন সাবজেক্টে কত পেমেন্ট তার একটা পুরো চার্ট বানিয়ে দিয়ে দেবো। কেউ বুঝতে না পারলে তাকে একটা ভয়েস রেকর্ডও পাঠিয়ে দেবো যে এই নিলে এই পড়বে, সে পার মান্থে সেরকম পেমেন্ট করবে, প্রতি সপ্তাহে প্রতিদিন ক্লাস পাবে, দিয়ে তার একটা ক্লাস চলবে। তাতে কি হবে, আমার রেগুলার বেসিসে এক্সামও চলতে থাকবে, ক্লাসও চলবে, আমার মনে হয় যতদিন চলবে ভালোভাবে প্রিপারেশন হবে। যেটা আমি মানে প্রথমের দিকে 2 বছর 3 বছর এই লেভেলে পড়াশোনা করেছি এবং আমার প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে পড়াশোনা করেছে, কিন্তু আমি লাস্ট 1-1.5 বছর ধরে এটাতে আমি স্যাটিসফাই না, একদম ভালো লাগছে না, আমার নিজেরও পড়াতে ভালো লাগছে না, এবং স্টুডেন্টদেরও ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে। কারণ ওই ওয়ান টাইম একটা পেমেন্ট নিয়ে নিলাম কিছু একটা, তারপরে দেখা গেল যে সময় পরীক্ষা সরকার নিচ্ছে না, বহুত দিন লেট করে দিচ্ছে, টিচার পড়িয়ে চলে যাচ্ছে, তারপরে লাস্ট মিনিটে আর আমি ক্লাস দিতে পারছি না, এটা আমার খুব খারাপ লাগছে খুব। কিন্তু আমি নিরুপায়, একদম নিরুপায়, না আমার কাছে রাস্তা নেই, কিন্তু এই সমস্যা ফেস করতে হচ্ছে। তাই তোমাদের সাথে আজকে আলোচনা করার মেন বিষয় এটাই। এবার তোমরা যারা যারা ইন্টারেস্ট থাকবে যে আমি গ্রুপ সি গ্রুপ ডি সব সাবজেক্ট নেব, কি আপার প্রাইমারি সব সাবজেক্ট নেব, বা আমি আপার প্রাইমারি গ্রুপ সি নেব, মেসেজ লিখে রাখবে আর পেমেন্ট ডিটেলসটা চেয়ে নেবে। আমি আজকে রাতের মধ্যে একটা লিস্ট বানিয়ে পেমেন্ট ডিটেলস পার মান্থ পার সাবজেক্ট ওয়াইজ দিয়ে দেবো, যে পার সাবজেক্টে এই হচ্ছে, টোটাল যদি এই সাবজেক্ট নাও তাহলে এই পড়ছে, দিয়ে একটা দিয়ে দেবো। তো তুমি সেই হিসেবে পার মান্থে পেমেন্ট করবে, পার মান্থে সেরকম ভাবে প্রতিদিনের ক্লাসের রুটিন দিয়ে দেবো, যে এই রুটিন থাকছে, কোন স্যার ক্লাস নেবে, কোন সাবজেক্টে কোন কোন স্যার থাকছে, তার লিস্ট বানিয়ে আমি পুরো জিনিসটা দিয়ে দেবো। তারপর যদি তোমার মনে হয় রাজি তুমি ক্লাস করবে, তাহলে পেমেন্ট করে জয়েন করবে। যদি মনে হয় না এতে এরকম ভাবে আমি করবো না, তাহলে তুমি অন্য কোথাও দেখে নিও। কারণ আমি ওই ওয়ান টাইম পেমেন্টে আমার পছন্দ হচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে। ঠিক আছে, বুঝেছো কি বললাম? প্রত্যেকে ক্লিয়ার? স্যার বলছি ওই আমার ওই জায়গাটা কি হবে আমার মাথায় ঢুকছে না। আমি তো ভেবেছিলাম আপার প্রাইমারি আমি কোনো বছর পরীক্ষা দিইনি, ঠিক আছে, এবারে আমি যখন 17-19-এ না, আমি যখন গ্র্যাজুয়েশনের পরে আমি ভাবছিলাম, তখন আমার অনেক বন্ধুরা দিয়েছিল আপার প্রাইমারি, ঠিক আছে, এবার ওদের
যারা দিয়েছিল তখন আমাকে একটা কথা বলেছিল যে গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে এবং সাবজেক্টে দিতে হবে, ঠিক আছে। এবার ওদের বাংলা ইংলিশ যা আছে আছে, আমার ওখানে গড়বড়ি হয়েছিল। এবার আমি কি করব, মানে এই যে তুমি 25 গ্র্যাজুয়েশন মাসে করেছো? আগে এটা বলো। গ্র্যাজুয়েশন আমার এডুকেশন অনার্স, পাশে হ্যাঁ, হিস্ট্রি ফিলোসফি। ব্যাস, এবার তুমি স্কুল হিস্ট্রির উপর এক্সাম হিস্ট্রির উপর দেবে। ওখানে তুমি কি আপনি আমাকে শুধু এটা বলুন যে ওই আপার প্রাইমারির ওখানে কি লেখা আছে গ্র্যাজুয়েশন প্লাস 50% প্লাস ডিএলএড, যদি এটা লেখা আছে? ডিএলএড থাকে, শোনো, যদি ডিএলএড থাকে তাহলে তোমার 50% নাম্বার লাগবে না, ঠিক আছে। যদি ডিএলএড থাকে তাহলে তুমি আপার প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য তোমার 50% লাগবে না, আমি দেখিয়ে দিচ্ছি। না, গ্র্যাজুয়েশনের ব্যাপারটা একটুখানি বলুন তাই তাহলে, কারণ যদি তোমার ডিএলএড থাকে তাহলে হ্যাঁ গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে তোমার কোনো পার্সেন্টেজের কোনো বাধ্যকতা নেই। কিন্তু যাদের বিএড আছে, বিএড দের হুম, ক্ষেত্রে সেক্ষেত্রে 50% পার্সেন্টেজ বাধ্য। বুঝেছো? ঠিক আছে স্যার, তাহলে ওটা ইতিহাস দিতে হবে তাই না স্যার? উপর দেবে, কারণ ইতিহাস তো 9 থেকে 12 আছে, মানে 5 থেকে 8 আছে। 5 থেকে 8, হ্যাঁ আচ্ছা, আর কারো কিছু কোশ্চেন আছে? ঠিক আছে। আমি কি সবাইকে ক্লিয়ার করাতে পারলাম? একটু বলো, আমি কি সবাইকে ক্লিয়ার করাতে পারলাম পেমেন্টের ইস্যুটা? পেমেন্টের ব্যাপারটা পর থেকে এই যে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দিয়েছে? দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া on or before the last date of receiving online application. He or she must possess the minimum qualification as prescribed by the NCT of assistant teacher for upper primary level. এত কি বলছে? পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট, টেট পরীক্ষা এক্সামে পাস করতে হবে, টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডিং এত এত এত। এবার কি বলছে? তারপরের পয়েন্টে কি দিয়ে আছে, একদম এখানে চলে আসি। A candidate willing to be selected as assistant teacher for upper primary level of class এত এই যে বলছে having Bengali or English or Hindi or Nepali এত এত ভাষা মিডিয়াম। আচ্ছা, এটা ছাড়ো, এটা লাগবে না। মেবি দ্য ফার্স্ট সেকেন্ড এত এই যে or third language is secondary higher secondary, এগুলো তো তুমি জানো এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে অ্যাপ্লাইং ফর এ সাবজেক্ট হ্যাভ পাস at least the graduation level examination with a minimum of 300 full marks। মানে গ্র্যাজুয়েশনে যে ওই 300 নম্বরে 5 মার্ক থাকে না, 300 নম্বরে কারোর অনার্স থাকলে 100 নম্বরে অনার্স থাকতো, 200 নম্বর জেনারেল থাকতো, বুঝেছো? ওই ব্যাপারটা বলছে যে 300 নম্বরের এক্সামের পরীক্ষা যেন ও দিয়ে আসে, তাহলেই সে কিন্তু এলিজিবল আছে। এখানে এটা কোথায় গেল? সম্ভবত ওটা কোথায় আছে, ছিল তো, মানে ডিএলএড ক্যান্ডিডেট। হ্যাঁ বলো, এই যে এইখানে নাকি স্যার আপার প্রাইমারিতে পেডাগজির কি কোনো ব্যাপার আছে? আপার প্রাইমারিতে পেডাগজি থাকবে, ও সব 30 সাবজেক্ট নাম্বার। সব সাবজেক্টে পেডাগজি কোশ্চেন থাকবে। তুমি সিলেবাস না, স্যার বাংলা আলাদা পেডাগজিরও 30টা থাকবে তো। হ্যাঁ, সেটাও থাকবে, এমনি সাবজেক্টের পেডাগজিও থাকবে, আবার এই হচ্ছে তোমার আলাদা করে ক্লাস আলাদা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলো, আর কি বলছো? স্যার আমি বলছি ওই ওবিসি রিজার্ভেশনটা সঠিক জানেন কি? ওবিসি রিজার্ভেশন দেখো, এটা 7 দিনের মধ্যে প্রবলেম সলভ করবে। তার কারণ হচ্ছে কলেজগুলোতে ভর্তি বন্ধ হয়ে আছে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা 12 পাস করেছে এখনো তাদের ভর্তি শুরু হয়নি, ঠিক আছে। তো এই কারণে পুরো 1 লাখ 1.5 লাখ স্টুডেন্ট বসে আছে, তাদের ভর্তি হচ্ছে না। তো সেই কারণে এরা একটা ব্যবস্থা করেছে। এরা তো অ্যাকচুয়ালি কি হয়েছে, গ্রামের দিকে কি হয়, অনেক স্টুডেন্ট যারা জেনারেল কাস্টের তাদেরকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে টাকা নিয়ে, ঠিক আছে। এবার এই প্রবলেমটা অনেক হয়ে আছে, তো এই কারণে এরা একটা ব্যবস্থা করেছে, অনেকগুলো কাস্টকে যারা জেনারেল কাস্ট তাদেরকে ওবিসির মধ্যে সার্টিফাইড করেছে যে এরা ওবিসির অন্তর্ভুক্ত। তো এইরকম করে কেসটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তো আশা করছি তোমার খুব তাড়াতাড়ি প্রবলেম মিটে যাবে, ঠিক আছে। কারণ কলেজের ভর্তি বন্ধ হয়ে আছে এই কারণে। আপাতত পরীক্ষা কি একদিনে হতে পারে? ওই 25 নাম্বারের পরীক্ষাটা আমার মনে হয় না একদিনে ওটা হবে, মনে হয় না ওটা একদিনে হবে। আর আবার হতেও পারে, কারণ দেখো এরা তো চাইবে যত কম পরিশ্রম করতে হয়, যত কম কাজের মধ্যে হয়ে যায়, ঠিক আছে। এখন যতক্ষণ না হচ্ছে না তুমি বলতে পারবে না। কারণ হচ্ছে 60 নম্বরের ধরো ওটা এক্সাম, সরি 150 নম্বরের একটা ধরো ফার্স্ট এক্সাম হলো, যেমন সেট টেট এক্সাম দিতে গেলে হয় যে দেখা গেল ফার্স্ট পার্টে একটা এক্সাম হলো, তারপরে আবার সেকেন্ড পার্টে
সাবজেক্টের এক্সাম হবে। তো এরকম হলেও হতে পারে, একদিনে ঝামেলা মেটানোর জন্য এটা করতেও পারে। ঠিক আছে, কোনো গ্যারান্টি এখন দেওয়া যাচ্ছে না, তুমি সবকিছু মেনে নিয়েই এগিয়ে যাও। 25 নাম্বার তাহলে কি করবো? আমি তো সাবজেক্টটা ভুলেই গেছি। সাবজেক্ট ভুলে গেছি বললে তো বাবা হবে না, এখানে তোমাকে তো পড়তেই হবে। তো এখন থেকে শুরু করো, বেসিক জায়গা শুরু করো, বই বাজার থেকে নাও, যে বইগুলো তোমার আছে গ্র্যাজুয়েশনে সেগুলো দিয়ে শুরু করো। তবে এখানে কোশ্চেনের লেভেল অনেকটা থাকবে, বেসিক জিনিসগুলো পড়লেই হবে। আপার প্রাইমারিতে অতটা সেরকম লেভেলে দেবে। বই লেভেল তো সেরকম তো নেই স্যার, বঙ্কিত সাহু বোর্ড এসে আপনি বলেছেন সেটাই কেনা আছে। হ্যাঁ, বংশীধর সাহের বইটা তো ভালো। এবার কিন্তু তোমার আপার প্রাইমারিতে ক্ষেত্রে না, তোমার 11-12 এর সিলেবাসটা বেশি কাজে লাগবে আপার প্রাইমারি যখন দিতে যাবে। মানে বলছি 11-12 স্টুডেন্ট যারা পড়ছে এখন। হ্যাঁ হ্যাঁ, 11-12 এর যে সিলেবাসটা আছে, ওই এসএনদের বই ধরে ওইগুলো তোমাকে পড়তে হবে। মানে 11-12 এর সিলেবাসটা আপার প্রাইমারির জন্য বেশি কাজে লাগবে, কারণ 5 থেকে 8 এর জন্য তোমাকে ওই 11-12 এর উপরে এক্সামটা দিতে হবে। আর যেটা তোমার 9 থেকে 12 এর জন্য, সেটা তোমার গ্র্যাজুয়েশনের উপরে দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার হ্যাঁ, বলছি আপার প্রাইমারির প্রিপারেশন নিলে আর গ্রুপ সির প্রিপারেশন নিলে গ্রুপ ডিটা আর আলাদা করে নেওয়ার প্রয়োজন পড়বে কি? না না না, গ্রুপ সি আর গ্রুপ ডি একই হয়ে যাবে, গ্রুপ সির মধ্যে গ্রুপ ডি ঢুকে যাবে। হ্যাঁ, মানে আমার আর্টস ব্যাকগ্রাউন্ড, ইংলিশ অনার্স, ওই জন্যই জিজ্ঞাসা করছিলাম, তাহলে তো অঙ্কটা আমাকে আলাদা করে পড়তে হচ্ছে। তোমার গ্রুপ সি গ্রুপ ডির অঙ্ক একসাথেই ক্লাস হবে। আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি এদের ক্লাস একসাথে হবে। আপার প্রাইমারি শুধু ম্যাথ পেডাগোগি পার্টটা আলাদা করে ক্লাস হবে, ওটা টেটের মতো করে হবে। কিন্তু না আচ্ছা হলে আচ্ছা আচ্ছা। নর্মাল সিলেবাস একসাথেই ক্লাস হবে, গ্রুপ সি গ্রুপ ডি আপার প্রাইমারি। ঠিক আছে, ওই ঠিক জন্য আছে স্যার। ক্লাস দেবে, সাবজেক্ট ওয়াইজ ভাগ দেবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে গুড নাইট, চলো টাটা, ভালো থেকো। স্যার বলো, কি বলছো বলো।